দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, স্যার স্যার একটা বিষয় বলার ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। স্যার আমাদের মধ্যে মানে আমাদের ফ্রেন্ড সার্কেল মানে সিভিলের স্যার এক দুইজন স্যার কোভিডে আক্রান্ত তো স্যার, তো দেখা যায় স্যার আপনার ওই সিটি তো আপনি বৃহস্পতিবার আমরা নেক্সট সিটি দিব মানে 10টা 10:30 স্যার। যদি ওদের অবস্থা স্যার মানে ভালো থাকে ওরাও দিবে ইনশাল্লাহ, আর যদি একটু ঝামেলা স্যার আপনাকে জানাবো স্যার। ঠিক আছে, জানাই তাহলে। ওকে স্যার। আমরা প্রিভিয়াস ক্লাসে যে এক্সাম্পলটা দেখেছিলাম অনেকটা ওই ধাঁচেরই আরেকটা প্রবলেম, তবে এটা একটু ট্রিকি আর কি প্রবলেমটা, সেই কারণে আমি আসলে দেখানোর চেষ্টা করতেছি। Two ports means two place of observations. Two ports have the same latitude. বলা হচ্ছে কি দুইটা পোর্ট বা দুইটা প্লেস আমরা ধরে নিই, দুইটা প্লেসের ল্যাটিটিউড সেম এবং সেটা হচ্ছে তোমার L, and their longitudes differ by 2d. Their longitudes differ by 2d. Prove that the length of the shortest route between them, that means between two ports, is towards sin inverse of sin d into cos L. তাদের শর্টেস্ট ডিসটেন্সটা বা লেন্থটা এত আসতে হবে, এটা দেখাইতে হবে। Where r is the mean radius of the earth. Okay, find the greatest distance along a meridian. ডিসটেন্সটা কি বরাবর? একটা মেরিডিয়ান বরাবর between the shortest route and the parallel of latitude through the ports. বলা হচ্ছে কি এই গ্রেটেস্ট ডিসটেন্সটা কার কার মধ্যে? শর্টেস্ট রুট যেটা সেটা এবং যে প্যারালাল ল্যাটিটিউডটা পোর্ট দিয়ে পাস করতেছে সেই মেরিডিয়ান, এই দুইটা মেরিডিয়ানের মধ্যে গ্রেটেস্ট ডিসটেন্সটা কত সেটা আমাদের বের করতে হবে। স্যার পোর্ট মানে কি বোঝাচ্ছে? পয়েন্ট? দুইটা প্লেস আর কি, টু প্লেসেস অফ অবজারভেশন। রোড মানে কি বোঝাচ্ছে স্যার এখানে? আরে রোড কই রুট মানে পাথ আর কি, পাথ বা সার্কেল যাই বলি না কেন, মেরিডিয়ান বা পাথ বা রুট একই কথা। আচ্ছা এখানে তাইলে দেওয়া আছে কি কি? এখানে আসলে দেওয়া আছে ল্যাটিটিউডটা দেওয়া আছে, দুইটা প্লেসের ল্যাটিটিউড সেম এবং সেটা হচ্ছে L, এবং তাদের লংজিটিউড হচ্ছে লংজিটিউডস ডিফার বাই 2d। দ্যাট মিন্স দুইটা প্লেসের মধ্যে যে ইন্টারনাল অ্যাঙ্গেলটা পাবো পোল বরাবর, পোল এট দা পোল, দুইটা পোর্টের মধ্যে বা দুইটা প্লেসের মধ্যে যে অ্যাঙ্গেলটা পাবো সেটাই বেসিক্যালি আসলে 2d। দ্যাট মিন্স যেটা আমরা লংজিটিউডের ডিফারেন্স থেকে বের করেছিলাম আর এর আগের প্রবলেমে আমরা এই কাজটা করেছিলাম। যদি দুইটা প্লেসের লংজিটিউড জানা থাকে তাহলে দুইটা প্লেসের লংজিটিউডের যে ডিফারেন্সটা সেটাই হচ্ছে তোমার পোলে যে অ্যাঙ্গেলটা পাবো সেটাই। বুঝছি কিনা? সেন্ট্রাল অ্যাঙ্গেল এট দা পোল, হ্যাঁ সেন্ট্রাল অ্যাঙ্গেল এট দা পোল, দ্যাট মিন্স পি পয়েন্টে যে অ্যাঙ্গেলটা দুইটা লাইনের মধ্যে বা দুইটা আর্কের মধ্যে যে অ্যাঙ্গেলটা, যেটা আমরা প্রিভিয়াস প্রবলেমে দেখেছিলাম কি দুইটা প্লেসের যদি আমরা লংজিটিউড জানি তাহলে ওই দুইটা প্লেসের লংজিটিউডের যে ডিফারেন্সটা সেটাই হচ্ছে আমার ওই যে পোল পয়েন্টে অ্যাঙ্গেল যেটা। ক্লিয়ার? তাহলে ওইটা আমরা জানি, সেটা হচ্ছে তোমার 2d। এই পি পয়েন্টে ইন্টারনাল অ্যাঙ্গেলটা হচ্ছে 2d, আর ওই দুইটা প্লেসের ল্যাটিটিউড হচ্ছে L এবং দুইটা ল্যাটিটিউডই সেম। আচ্ছা তাইলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এই দুইটা প্লেসই একটা পার্টিকুলার প্যারালাল অফ ল্যাটিটিউডের উপর আছে, এটা কি বলা যায়? জি স্যার। যদি দুইটা প্লেসেরই ল্যাটিটিউড সেম হয় বলা যাবে? জি স্যার বলা যাবে। দ্যাট মিন্স আমরা বুঝতেছি কি এই দুইটা প্লেস বা দুইটা পয়েন্ট ধরে নিলাম, সেই পয়েন্ট দুটো হচ্ছে A এবং B, তাহলে এই দুইটা পয়েন্ট কিসের উপর থাকবে? প্যারালাল অফ ল্যাটিটিউডের উপর। এখন এর পরের প্রশ্ন হচ্ছে প্যারালাল অফ ল্যাটিটিউডটা কি গ্রেট সার্কেল না স্মল সার্কেল? স্মল সার্কেল।
তাহলে এটা গ্রেট সার্কেল কিন্তু না। তাইলে এই সার্কেলের উপর যে ডিসটেন্সটা পাবো এ এবং বি এর মধ্যে যে ডিসটেন্সটা পাবো সেটা কি শর্টেস্ট ডিসটেন্স হবে? না স্যার। হবে না। তাহলে কিসের উপর হবে বলো তো একটু? গেট সাইকেলের উপরে যদি থাকতো তাহলে শর্টেস্ট ডিসটেন্স। তাইলে যদি আমরা এরকম করতে পারি যে ওই দুইটা প্লেস দিয়ে পাস করতেছে, এরকম যদি একটা গ্রেট সার্কেল ড্র করি, আমি আবার বলি, এই দুইটা প্লেস দিয়ে পাস করতেছে এবং ওই স্পেয়ারের সেন্টার দিয়ে যাবে, এরকম একটা যদি আমি সার্কেল বা গ্রেট সার্কেল কনসিডার করি, তাহলে সেই ক্ষেত্রে ওই সার্কেলের উপর এ এবং বি পয়েন্টের যে ডিসটেন্স সেটা শর্টেস্ট হবে না? জি স্যার, শর্টেস্ট হবে। ওকে, তাহলে আমাদের এই কাজটা করতে হবে আর কি, যেহেতু এখানে বের করতে বলছে কিন্তু শর্টেস্ট ডিসটেন্স, তাই না? দা লেন্থ অফ দা শর্টেস্ট রুট, দ্যাট মিন্স এটা দ্বারা কি বোঝাচ্ছে? আলটিমেটলি শর্টেস্ট ডিসটেন্সটাই বের করতে হবে। দ্যাট মিন্স এখানে আমরা প্রুফ করব যে শর্টেস্ট ডিসটেন্স যেটা আমরা মেজার করে বের করব সেটাই হচ্ছে এটা, এটা আমরা প্রুফ করব। হ্যাঁ, তাহলে এখানে আসলে আমরা শর্টেস্ট ডিসটেন্সটা যতটুকু তাহলে বুঝলাম। কি হ্যাঁ বলো। স্মল সার্কেল আর গ্রেট সার্কেলের মধ্যবর্তী ডিসটেন্স তো কি স্যার মানে শর্টেস্ট ডিসটেন্স? শর্টেস্ট ডিসটেন্সটা আমি বলেছি যে গ্রেট সার্কেলের উপর থাকতে হবে, তাহলে আমার প্যারালাল অফ ল্যাটিটিউড মানে কিন্তু স্যার গ্রেট মানে কি সার্কেল না। দুইটা গ্রেট সার্কেল হতে হবে না? একটা গ্রেট সার্কেল একটা স্মল? কোন ক্ষেত্রে? শর্টেস্ট ডিসটেন্স? হ্যাঁ জি স্যার। শর্টেস্ট ডিসটেন্সের ক্ষেত্রে যে দুইটা পয়েন্টের মধ্যে ডিসটেন্স মেজার করব ওই দুইটা পয়েন্ট গ্রেট সার্কেলের উপর থাকতে হয়। আর যদি স্যার একটা গ্রেট সার্কেলে একটা স্মল সার্কেল হয় তাইলে হবে না তো, কারণ এটা তো আমরা ডেফিনিশনে বলবো পড়ছি। আমরা এটা শর্টেস্ট না, সেটা গ্রেটেস্ট বা অন্য কোনো ডিসটেন্স হইতে পারবে, সেটাকে আমি স্পেসিফিক্যালি শর্টেস্ট ডিসটেন্স বলতে পারবো না। জি স্যার। আমি কি বুঝাইতে পারছি? মানে শর্টেস্ট ডিসটেন্স বলার একমাত্র ওয়ে হচ্ছে কি, যে যে দুইটা পয়েন্টের মধ্যে শর্টেস্ট ডিসটেন্স মেজার করব ওই দুইটা পয়েন্ট মাস্ট বি কিসের উপর থাকতে হবে? গ্রেট সার্কেলের উপর। জি স্যার। এতটুকু বুঝছি? জি স্যার। তাইলে এখানে আসলে যে দুইটা প্লেস ওই যে প্যারালাল অফ ল্যাটিটিউডের উপর ছিল, ওই প্যারালাল অফ ল্যাটিটিউডের উপর যে ডিসটেন্স ওই দুইটা পয়েন্টের মধ্যে, সেটাকে আমরা শর্টেস্ট ডিসটেন্স বলতে পারবো না। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? আমাকে এমন একটা গ্রেট সার্কেল ড্র করতে হবে যেটা ওই দুইটা পয়েন্ট দিয়ে যাবে এবং স্পেয়ারের সেন্টার দিয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। এবং সেই ক্ষেত্রে যখন আমরা গ্রেট সার্কেলের উপর ওই দুইটা পয়েন্টের ডিসটেন্সটা নিব, সেই ডিসটেন্সকে আমরা শর্টেস্ট ডিসটেন্স বলতে পারবো এবং সেটা প্রুফ করব যে সেই ডিসটেন্সটা হচ্ছে এটা। ফার্স্ট পার্টটা বুঝছি প্রবলেমের? স্যার পয়েন্ট দুইটা যেহেতু প্যারালাল অফ ল্যাটিটিউডে অবস্থিত, তাহলে গেট হ্যাঁ। সার্কেলটা কিভাবে ড্র করব? হ্যাঁ, এটা দুইটা আমি দেখাচ্ছি তো। আগে এই ফার্স্ট পার্টটা বুঝছি কিনা প্রবলেমটা? হ্যাঁ স্যার, আচ্ছা, বুঝা গেছে। এবার সেকেন্ডটা দেখি, ফাইন্ড দ্য গ্রেটেস্ট ডিসটেন্স। তাহলে যখনই বলছে গ্রেটেস্ট ডিসটেন্স, এটা যে মানে সব সময় যে আমার কি জানি গ্রেট সার্কেলের উপর থাকতে হবে বা প্যারালাল অফ ল্যাটিটিউডের উপর থাকতে হবে, নট নেসেসারি। গ্রেটেস্ট ডিসটেন্স আমরা যে কোনো স্পেয়ারের উপর যে কোনো সার্কেলের উপর পাইতে পারি, তাই না? জি স্যার। আচ্ছা, কিন্তু এখানে বলা হচ্ছে কি ফাইন্ড দ্য গ্রেটেস্ট ডিসটেন্স। এই ডিসটেন্সটা কার কার মধ্যে সেটা একটু বুঝতে হবে। এই ডিসটেন্সটা কার কার মধ্যে? এটা কিন্তু দুইটা পয়েন্টের মধ্যে না, তাহলে এটা কার কার মধ্যে? এটা বলা হচ্ছে কি এই ডিসটেন্সটা আমরা মেজার করব হচ্ছে অ্যালং এ মেরিডিয়ান, একটা মেরিডিয়ান বরাবর এই ডিসটেন্সটা মেজার করব। হ্যাঁ, কিন্তু বলা নাই যে এই মেরিডিয়ানটা কি গ্রেট সার্কেল নাকি স্মল সার্কেল, এটা কিন্তু বলা নাই। মানে এতটুকু ইনফরমেশন দেওয়া আছে, আমরা যে গ্রেটেস্ট ডিসটেন্সটা মেজার করব সেই ডিসটেন্সটা একটা মেরিডিয়ানের উপর থাকবে। তাহলে মেরিডিয়ানটা কোন কোন পয়েন্ট দিয়ে যাবে সেটা আমরা পরে দেখব। হ্যাঁ, এবং এই ডিসটেন্সটা একটা মেরিডিয়ান বরাবর থাকবে, একটা মেরিডিয়ান বরাবর এই ডিসটেন্সটা মেজার করব এবং এই ডিসটেন্স আসলে কার কার মধ্যে সেটার একটা ক্লু দেওয়া আছে এখানে, বিটুইন দা শর্টেস্ট রুট এন্ড দা প্যারালাল অফ ল্যাটিটিউড থ্রু দা পোর্স। তাইলে ওই দুইটা প্লেস দিয়ে যে প্যারালাল অফ ল্যাটিটিউডটা যাচ্ছে সেটা এবং যেটা শর্টেস্ট রুট পাবো, দ্যাট মিন্স গ্রেট সার্কেলের যে রুটটা পাবো, এই দুইটা রুটের মধ্যে গ্রেটেস্ট যে ডিসটেন্সটা অ্যালং এ মেরিডিয়ান, সেই ডিসটেন্সটা বের করতে হবে। সেকেন্ড পার্টটা কি বুঝছি? এখন হয়তো আমরা ক্লিয়ার বুঝি নাই, আমরা ডায়াগ্রাম দেখলে ক্লিয়ারলি বুঝতে পারবো। তো মোটামুটি আন্দাজ করতে পারতেছি যে ডিসটেন্সটা কিরকম হবে।
জি স্যার। তা এই ডিসটেন্সটা বেসিক্যালি গ্রেটেস্ট ডিসটেন্সটা আমরা বের করব হচ্ছে তোমার এই একটা আর্ক থাকবে হচ্ছে তোমার গ্রেট সার্কেলের উপর, আর একটা আর্ক থাকবে তোমার প্যারালাল অফ ল্যাটিটিউডের উপর। এই দুইটা আর্কের মধ্যে যে বরাবর আমি গ্রেটেস্ট ডিসটেন্সটা পাবো সেই বরাবর আমরা ডিসটেন্সটা মেজার করব। তাহলে এবার আমরা ডায়াগ্রাম দেখি, তাহলে মনে হয় প্রবলেমটা ক্লিয়ার হবে। এতটুকুই বুঝলাম আমরা নাকি? হ্যালো, জি স্যার। জি স্যার আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এবার আমরা একটু ডায়াগ্রামটা দেখি। হ্যাঁ, প্রথমে এটাতে আসি যে বলা ছিল কি এই যে দুইটা পোর্ট বা দুইটা প্লেস এ এবং বি, দুইটা পয়েন্ট, তাহলে এই দুইটা পয়েন্টের যেহেতু ল্যাটিটিউড সেম এবং ল্যাটিটিউডটা হচ্ছে কত, এল না? ইকুয়েটর থেকে নিচেরটা হচ্ছে ইকুয়েটর। জি স্যার। আমরা তো এখানে প্রথমে কি কি জিনিস আঁকতে হবে, ইকুয়েটরটা এঁকে ফেলবো প্রথমে, হাফ সার্কেল নিচ্ছি আর কি এখানে, এবং ইকুয়েটরের উপরে ভার্টিক্যালি থাকবে তোমার পি পয়েন্টটা সেন্টার বরাবর, তাই না? এবার আমরা এই যে এল ল্যাটিটিউডের সমান করে, এটা যে এক একজন এক এক ভাবে আঁকতে পারো, উপরে নিচে যেখানেই থাকুক না কেন, একটা প্যারালাল অফ ল্যাটিটিউড ড্র করলাম। তাহলে আমার এই যে এ পয়েন্টের ল্যাটিটিউড হচ্ছে তোমার এল, এবং বি পয়েন্টের ল্যাটিটিউড হচ্ছে এল, তাই না? এবং এবং এপি সমান কত হবে বলো তো? এপি সমান 90 মাইনাস এল, এক্স্যাক্টলি। আর বিপি মানে হ্যাঁ, এটাও হচ্ছে তোমার 90 মাইনাস এল, যেটাকে আমরা এফ দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, স্মল এফ। এখানে বিপিটা হচ্ছে স্মল এফ, যেটা হচ্ছে আমার 90 মাইনাস স্মল এল। ওকে, তাহলে এ বির পজিশন। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে কি, ধরো এ বি, তো আমি এখানে যেখানে এ লিখছি সেখানে তো বিও লিখতে পারতাম, আবার এখানে এও লিখতে পারতাম, এটা কোনো সমস্যা না। তুমি যেভাবে মিন করো, তুমি জাস্ট যেই অ্যাপ্রোচে আগাও না কেন, অ্যাপ্রোচটা যাতে সব সময় মেজারমেন্টের সময় যাতে একই থাকে আর কি, চেঞ্জ যাতে না হয়। তাহলে আমরা দুইটা পয়েন্ট নিলাম, দুইটা পোর্টস এ এবং বি, দুইটা সেম ল্যাটিটিউড, দ্যাট মিন্স এই দুইটা পয়েন্টই একটা প্যারালাল অফ ল্যাটিটিউডের উপর থাকবে। এবার এটা হচ্ছে আমার পি পয়েন্ট পোল, তাইলে আমি এ পি কানেক্ট করলাম, বি পি কানেক্ট করলাম। এরপরে বলা আরেকটা ইনফরমেশন দেওয়া ছিল, সেটা কি যে এই দুইটা প্লেসের মধ্যে, এই দুইটা প্লেসের লংজিটিউডের ডিফারেন্সটা কত, 2d না? জি স্যার। এই যে পি পয়েন্টটা না, অ্যাঙ্গেলটা, জি স্যার, সেন্ট্রাল অ্যাঙ্গেল। হ্যাঁ, সেন্ট্রাল অ্যাঙ্গেলটা হচ্ছে 2d। আচ্ছা, এখানে আমরা আরেকটু কাজ করলাম আমাদের প্রবলেমটা সলভ করার সুবিধার্থে। আমরা পি পয়েন্টে একটা বাইসেক্টর ড্র করলাম। তাহলে আমরা যদি পি পয়েন্টে যদি একটা বাইসেক্টর ড্র করি, তাহলে 2d এর অবস্থা কি হবে? স্যার ডি ডিভাইড হয়ে যাবে। ডিডি হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই বাইসেক্টরটা আমার এই প্যারালাল অফ ল্যাটিটিউড কে সি পয়েন্টে কানেক্ট করতেছে। হ্যাঁ, প্যারালাল অফ ল্যাটিটিউড কে ওই বাইসেক্টর সি পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, তাই না? জি স্যার। ওকে, আচ্ছা, এখানে দেখো এই যে এ এফ বি আর একটা আমরা আর্ক দেখতে পাচ্ছি, তাই না? এই আর্কটা বেসিক্যালি ড্র করছে আমরা হচ্ছে ওই যে শর্টেস্ট ডিসটেন্সটা মেজার করার জন্য, শর্টেস্ট ডিসটেন্স। তাইলে দেখো এখানে এ সি বি লাইন, এ সি বি, এই লাইনটা হচ্ছে কার উপর? প্যারালাল অফ ল্যাটিটিউডের উপর, তাই না? জি স্যার। আর এ এফ বি, এ এফ বি, এই আর্কটা হচ্ছে তোমার কার উপর? এটা হচ্ছে গ্রেট সার্কেলের উপর, অর্থাৎ যে সার্কেলটা এ এবং বি পয়েন্ট দিয়ে যাবে এবং দুইটা পয়েন্ট এই স্পেয়ারের সেন্টার দিয়ে যাবে, দ্যাট মিন্স এ এফ বি, এই আর্কটা হচ্ছে গ্রেট সার্কেলের উপর একটা আর্ক। ক্লিয়ার? জি স্যার। এটা কেন করলাম? এটা করছি আমি যেহেতু আমাকে শর্টেস্ট ডিসটেন্স বের করতে বলছে এ বির মধ্যে, আমি কিন্তু শর্টেস্ট ডিসটেন্সটা এ সি বি দিয়ে পাবো না। ক্লিয়ার? কারণ সেটা প্যারালাল অফ ল্যাটিটিউডের উপরে। হ্যাঁ, কারণ সেটা হচ্ছে প্যারালাল অফ ল্যাটিটিউডের উপর, সেটা কিন্তু শর্টেস্ট হবে না, সেটা হয়তো বা গ্রেটেস্ট অথবা অন্য যে কোনো কিছু হবে, কিন্তু শর্টেস্ট হবে না।
তাহলে আমি তবে শর্টেস্ট great পাইতে গেলে circle কি হবে। করতে হবে? তাহলে আমাকে এমন একটা গ্রেট সার্কেল হ্যাঁ ড্র করতে হবে যেটা তোমার এই দুটো পয়েন্ট দিয়ে যাবে এবং সেটা সেন্টার দিয়ে যাবে। তো আমরা রাফলি ধরে নিলাম সেটা হচ্ছে আমার এই সার্কেলটা, এই আর্কটা আর কি, এ এফ বি। এখানে এফ পয়েন্টটা কিভাবে পাচ্ছি? ওই যে পি পয়েন্টটা যেটা বাইসেক্টর ড্র করেছিলাম, সেই বাইসেক্টর তোমার এই আর্ককে, যে আর্কটা গ্রেট সার্কেলের উপর, সেই আর্ককে এফ পয়েন্ট ইন্টারসেক্ট করে। দ্যাট মিন্স এখানে এ এবং বি পয়েন্টের মধ্যে যেটা শর্টেস্ট ডিসটেন্স সেটাই হচ্ছে আমার এ এফ বি। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন নেক্সট প্রশ্ন হচ্ছে এফ পয়েন্টে এটা 90 ডিগ্রি হবে কিনা। এরকম কেস কিন্তু আমরা প্রিভিয়াস প্রবলেমে পাইছিলাম, কারণ এই আর্কটা কিন্তু গ্রেট সার্কেলের উপর এবং এটা হচ্ছে আমার বাইসেক্টর। এখন বলো যে এফ পয়েন্টে এই অ্যাঙ্গেলটা তোমার 90 ডিগ্রি হবে কিনা। এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল একই, এই পাশের যেটা অ্যাঙ্গেল এবং এই পাশের যেটা অ্যাঙ্গেল, দ্যাট মিন্স এ এফ পি অর বি এফ পি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে কিনা। আমি কয়েকটা ক্লু দিচ্ছি। পি পয়েন্টে বাইসেক্টর ড্র করা ছিল যেটা এফ পয়েন্ট দিয়ে যাচ্ছে এবং সি পয়েন্ট দিয়ে যাচ্ছে, আর তোমার এই আর্কটা হচ্ছে তোমার গ্রেট সার্কেলের উপর। তাইলে আমার বিএফ এবং পিএফ এটা 90 ডিগ্রি হবে কিনা। জি স্যার। বলের উপর আঁকতে পারলে সুবিধা হইতো, একটা বল দিয়ে দেখাইতে পারলে। এটা আরেকটা কারণ হচ্ছে কি, দেখো এই পিএফটা কিন্তু ইকুয়েটরের সাথে পারপেন্ডিকুলার, বুঝা গেছে? পিএফটা, আচ্ছা জি স্যার, তাহলে তো হবে স্যার। তাই না? পিএফটা কিন্তু হ্যাঁ ইকুয়েটরের সাথে পারপেন্ডিকুলার, আর এ এফ বি যেটা সেটা ইকুয়েটরের প্যারালাল। স্যার একটু সমস্যা আছে স্যার। হ্যাঁ বলো, সরি, ইকুয়েটরের স্যার এই প্যারালাল না। যে পি, হ্যাঁ বলো বলো বলো। স্যার ওই যে পিএফ যে আমরা হচ্ছে যে বাইসেক্টরটা আঁকলাম স্যার, স্যার পিএফসি, স্যার হ্যাঁ। এইটা কিভাবে বুঝলাম যে স্যার ওইটার উপর হচ্ছে পারপেন্ডিকুলার? কার উপর? স্যার এটা কিভাবে পারপেন্ডিকুলার হবে স্যার? ইকুয়েটরের উপর। ওই যে ইকুয়েটরের উপর। কেন এখান থেকে বোঝা যাচ্ছে না সেটা? এই পি পয়েন্টটা কি বরাবর আছে ইকুয়েটর থেকে? ও আচ্ছা, ইয়ার পারপেন্ডিকুলার স্যার উপরের দিকে। এক্স্যাক্টলি না, পি পয়েন্টটার ইকুয়েটরের মধ্যে সম্পর্ক কি সেটা বলো আগে। জি স্যার। স্যার পারপেন্ডিকুলার একদম উপরের দিকে স্যার। এক্স্যাক্টলি উপরের দিকে। দ্যাট মিন্স, আচ্ছা এটাকে যদি আমি এভাবে বলি, ইকুয়েটরের যদি আমি সেন্টার পয়েন্টটা নিই, ধরো এটা হচ্ছে আমার সেন্টার পয়েন্ট, এই সোজা উপরে না পি পয়েন্টটা? জি স্যার। মানে আসলে এই জায়গায় না দেখি আমি জাস্ট এভাবে মিন করতে যাচ্ছি, তোমার ইকুয়েটরটা যদি এরকম হয়, এখানে হচ্ছে সেন্টার না, এই সেন্টার বরাবর উপরে হচ্ছে তোমার পি পয়েন্টটা। এখন বুঝা গেছে? আচ্ছা আচ্ছা এটা আমরা জি স্যার। সাইড ভিউ দেখতেছি তো এই কারণে আসলে কনফিউজড হচ্ছি। এবং এখানে আসলে বেসিক্যালি এফ পয়েন্টে যেটা আমরা যদি শুধুমাত্র একটা আর্ক দিয়ে দেখি এফপি, এই এফপিটা কিন্তু আসলে মানে পিএফ লাইন এবং তোমার এএফ বি লাইন, এটা এমন ভাবে আছে এখানে এফ পয়েন্টে এফ বি লাইনটা আসলে এই যে পিএফ লাইনের পারপেন্ডিকুলার, এটা হরাইজন্টাল লাইন, এটা এক্স্যাক্টলি হরাইজন্টাল লাইন আসলে। তাইলে তোমার পিএফটা যদি ভার্টিক্যাল হয়, এফপিটা যদি হরাইজন্টাল হয়, পিওরলি হরাইজন্টাল এবং পিওরলি ভার্টিক্যাল, তাহলে সেক্ষেত্রে এফ পয়েন্টে এই পাশের অ্যাঙ্গেল এবং এই পাশের অ্যাঙ্গেল কি হবে? ইকুয়াল হবে 90 ডিগ্রি। দ্যাট মিন্স 90 ডিগ্রি। তাহলে এই কাহিনীটা কেন করলাম, এই যে পেঁচাল পারলাম কেন 90 ডিগ্রি দিয়ে? তাহলে আমরা এখানে ইজিলি কি করতে পারবো, ওই যে তোমার নেপিয়ার রুলসটা অ্যাপ্লাই করতে পারবো। এটা কিন্তু আসলে জোর করে 90 ডিগ্রি বানাই নাই, আমরা লজিক্যালি যদি একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি করতে পারি সেক্ষেত্রে আমরা নেপিয়ারস রুল দিয়ে ইজিলি সলভ করতে পারবো। আমি বুঝাইতে পারছি? কারণ এটার একটা সুবিধা হচ্ছে কি, যদি কোন একটা প্রবলেমে লজিক্যালি যদি 90 ডিগ্রি থাকে কোন একটা অ্যাঙ্গেল, সেক্ষেত্রে আমরা নেপিয়ারস রুলটা ইউজ করতে পারবো। এই কারণে, কারণ নেপিয়ার রুলটা মুখস্থ করার কিছুই নাই, তাই না? নেপিয়ার রুলে কোনো ফর্মুলা মুখস্থ করতে হয় না স্যার, অনেকটা ইজি।
অনেকটা ইজি না? ধরো তোমার ওই যে অল্টারনেটিভ যে ফর্মুলা গুলা ছিল সাইন বা কোসাইন রুল ছাড়া, অল্টারনেটিভ ফর্মুলা গুলো তো ম্যাক্সিমাম তোমার মুখস্থ করতে হয়। স্যার মুখস্থ প্যাচ লাগা যায় অনেকগুলো হ্যাঁ, একই রকম পেস formula। লেগে যায়, হ্যাঁ সেটাই। এগুলো একটু প্র্যাকটিস করলে ওই কনফিউশনটা আর থাকবে না। কিন্তু সেই হিসেবে নেপিয়ারস রুলটা কিন্তু অনেক ইজি। তার মানে এ নয় যে আমি সবগুলো প্রবলেম ইউজ করতে পারবো, কারণ কোন অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি না হয় আমরা তো ইউজ করতে পারবো না। তখন আমাকে নরমাল সাইন রুল বা কোসাইন রুল বা অল্টারনেটিভ ফর্মুলা গুলো ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে এতটুকু কি বুঝলাম এখানে? এখন প্রশ্নের যেটা সেকেন্ড পার্ট, আচ্ছা আচ্ছা প্রথমে বলি শর্টেস্ট ডিসটেন্সটা কি বুঝাইতে পারছি আমি, কোনটা হবে কেন হবে? জি স্যার। এখানে কোনটা শর্টেস্ট ডিসটেন্স? আচ্ছা এফ বি। এ এফ বি, ক্লিয়ার। এবার নেক্সট কোয়েশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে তোমার কি, ফাইন্ড দ্য গ্রেটেস্ট ডিসটেন্স অ্যালং এ মেরিডিয়ান between the shortest route and the parallel of latitude through the poles। তাহলে এখানে কার কার কথা বলা হচ্ছে বলো তো? শর্টেস্ট রুট মানে কোনটা? এ এফ বি, এ এফ বি, সেটাই হচ্ছে শর্টেস্ট রুট। শর্টেস্ট রুট মানে কার মধ্যে? ওই দুটো পয়েন্টের মধ্যে আর কি। আর প্যারালাল অফ ল্যাটিটিউড থ্রু দা পোলস, ওই দুটো প্লেসের মধ্যে আরেকটা রুট কোনটা? এ সি বি না? ECB জি স্যার। প্যারালাল অফ দ্যাট মিন্স এ সি এই বি দুটার আর কি। মাঝের ডিসটেন্স। হ্যাঁ, এখন ওই যে এ এফ বি এবং এ জি, স্যার। সি বি, এই দুইটা আর্কের মধ্যে গ্রেটেস্ট ডিসটেন্সটা আমরা এক্স্যাক্টলি কোন দুইটা পয়েন্টের মধ্যে পাবো? স্যার বি সি আর এফ এর মধ্যে। এটা কি বুঝছি? সি আর এফ, কারণ এফ পয়েন্ট এবং সি পয়েন্ট এই দুটা পয়েন্ট কিন্তু ওই জায়গা বরাবর কিন্তু গ্রেটেস্ট ডিসটেন্সে আছে অন্য সেকশনের চেয়ে, অন্য পাশের সেকশনের চেয়ে। তাহলে দেখো সেই জিনিসটা যদি আমরা এখানে দেখার চেষ্টা করি, এই যে এখানে দেখো তো, এই যে আমরা যদি এ বরাবর স্ট্রিপ নেই, হ্যাঁ এ বরাবর বা এ বরাবর, হ্যাঁ অথবা এদিকে যদি এ বরাবর স্ট্রিপ নেই আর হচ্ছে মাঝখানের স্ট্রিপটা যদি নিই, কোনটা ডিসটেন্সটা বেশি পাবো? মাঝখানেরটা, সিএফটা। এখন বলা হচ্ছে কি এই গ্রেটেস্ট ডিসটেন্সটা মেজার করতে হবে, এই গ্রেটেস্ট ডিসটেন্সটা মেজার করতে হবে কার বরাবর? অ্যালং এ মেরিডিয়ান বলছো না? অ্যালং এ মেরিডিয়ান। জি স্যার। প্রশ্নে কি বলা ছিল? ওই গ্রেটেস্ট ডিসটেন্সটা ফাইন্ড দ্য গ্রেটেস্ট ডিসটেন্স অ্যালং এ মেরিডিয়ান। তাহলে সেই মেরিডিয়ান কোনটা একটু বলো তো, মানে ডিসটেন্সটা কোন মেরিডিয়ানের উপর আছে? স্যার পিএফসি। এক্স্যাক্টলি, EFC দ্যাট মিন্স যে মেরিডিয়ানটা পি এবং সি দিয়ে যাচ্ছে, যে মেরিডিয়ানটা পি এবং সি দিয়ে যাচ্ছে ওই মেরিডিয়ানের উপর আমার ওই গ্রেটেস্ট ডিসটেন্সটা থাকবে, দ্যাট মিন্স সিএফ। তাহলে আমাকে এখানে বের করতে হবে আরেকটা কি জিনিস? সিএফ। ক্লিয়ার? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো বলো। স্যার এই নেপিয়ার রুলস অ্যাপ্লাই করার জন্য আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল বানাবো আরে ভেতরে। আমি জোর করে বানাই নাই তো স্যার আমরা ওই যে পিএফসি এই লাইনটা কি ইচ্ছামতো নিতে পারবো? হ্যাঁ, পিএফসি বুঝি নাই। স্যার ওই যে মেরিডিয়ান বরাবর যে পিএফসি আমরা যে লাইনটা টানলাম স্যার, ওটার হ্যাঁ, নাম মনে নাই, ওটা কি নিতে পারবো স্যার? 90 ডিগ্রি অ্যাঙ্গেল যে করছে এফ পয়েন্টে। সি পয়েন্টে? এফ পয়েন্টে স্যার। আর এফ পয়েন্টে তো 19 নিলাম আমরা। স্যার ওই লাইনটাকে কি বলে স্যার? পিএফসি? আরে ভাই এটা কোনো লাইন না, বলা হচ্ছে কি এটাও একটা গ্রেড সার্কেলের একটা আর্ক। এই যে পিএফসি যেটা, এটা কিন্তু এখন গ্রেড সার্কেলে চলে আসছে। আমি কি বুঝাইতে স্যার পারছি ও কিনা? বলতে চাচ্ছি যে বাইসেক্টরটা নিলাম, এটা কি ইচ্ছামতো নিতে পারবো কিনা এটা জিজ্ঞেস করছো? বাইসেক্টরটা এটা জি ইচ্ছা, স্যার। জি স্যার। না না বাইসেক্টরটা আমি ইচ্ছা মতো কেন, আমি শুধুমাত্র করলাম কি এ পি বি, এই এটাকে দুই অ্যাঙ্গেলটা, ভাগে ভাগ করা। এই অ্যাঙ্গেলটা ছিল 2D। তাহলে আমি বাইসেক্টর যদি আমি ড্র করি তাহলে আমি 2D কে জাস্ট ডিডি তে ভাগ করে ফেললাম। এখানে অন্যভাবে ভাগ করার কি উপায় আছে আমি তো বুঝলাম না। আমি আসলে এই কাজটা করলাম কি আমি যাতে 90 ডিগ্রি বেনিফিটে নিতে পারি, আর কিছু না। জি স্যার বুঝছি। আর হচ্ছে তাহলে আরেকটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো বলো। স্যার নেপিয়ার রুলস অ্যাপ্লাই করার জন্য আমাদের যে একটা ট্রায়াঙ্গেল লাগবে, এখন আমরা ট্রায়াঙ্গেলটা কিভাবে কনসিডার করতেছি এখানে? এই যে এখানে কিন্তু দুইটা ট্রায়াঙ্গেল পাবো, পি এফ বি আর হচ্ছে পিসিবি। আর না না আরেকটা হচ্ছে তোমার পি এফ এ। এটাও একটা পাবো। জি স্যার। আমাদের যে কোনো একটা ক্যালকুলেশন করতে যে হবে কোনো না স্যার? একটা ট্রায়াঙ্গেল নিতে পারবো। আচ্ছা এখানে আরেকটা জিনিস,
অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেলের একটা ফার্স্ট কন্ডিশন হচ্ছে এই তিনটা পয়েন্ট, মানে ট্রায়াঙ্গেলের যে তিনটা পয়েন্ট অবশ্যই গ্রেড সার্কেলের উপর থাকতে হবে। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা সব ক্ষেত্রে স্যার। তাইলে এখন দেখো পি এবং এফ এবং বি এই তিনটা পয়েন্ট এখন গ্রেড সার্কেলের উপর নাই। আছে স্যার, জি স্যার আছে। বুঝা গেছে এখন? তাহলে কিন্তু- হ্যাঁ বলো বলো। কিন্তু স্যার সি পয়েন্টটা তো গ্রেড সার্কেলের উপরে নাই। আর ভাই আমি কি পি সি বি নিচ্ছি নাকি? নিচ্ছি না তো। হ্যাঁ, ওই জন্য বলতেছি স্যার, তাহলে ওইটা আমরা নিতে পারবো না। আমরা এটা অন্যভাবে বের করবো, আমি দেখতেছি তো আস্তে আস্তে বলবো। তাহলে এখানে আমি অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেল হিসেবে ধরতে পারবো আসলে কাকে কাকে, পি এফ বি অথবা পি এফ এ। ক্লিয়ার? এখানে আমাদের ক্যালকুলেশন দুইবার করতে হবে না? হ্যাঁ দুইবার করতে হবে তো। একবার আমরা এ এফ বি বের করবো, ওই যে প্রুফ করবো আর কি শর্টেজ ডিসটেন্সটা ওটা আসে কিনা, আর একটা বের করবো সি এফ। বুঝা গেছে? জি স্যার। ওকে, তাইলে আর সার্কুলার পার্টটা একটু দেখি। সার্কুলার পার্টে তোমার ওই যে পি এফ বি এই ট্রায়াঙ্গেল থেকে সার্কুলার পার্টটা তৈরি করছে পি এফ বি। তাইলে দেখো আমার 90 ডিগ্রি হচ্ছে তোমার এফ পয়েন্ট অ্যাঙ্গেলটা। তাইলে তোমার অ্যাডজাসেন্ট সাইড কি কি বলো তো? বি আর পি, স্মল বি স্মল। হ্যাঁ, পিএফ মানে হচ্ছে স্মল বি আর বিএফ মানে হচ্ছে স্মল পি। তাহলে বি আর পি বুঝছি কিনা? বি আর পি, বি আর পিটা বুঝছি, ওই যে 90 ডিগ্রির অ্যাডজাসেন্ট সাইড গুলা। তারপরে অ্যাডজাসেন্ট সাইডের অপোজিটে কে থাকবে? অ্যাডজাসেন্ট সাইড দুটার অপোজিটে কে থাকবে? এটা যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি ওই অ্যাঙ্গেলের অপোজিট যে সাইড সেই সাইডের কমপ্লিমেন্ট, এফ। তাই না? সেই সাইডের কমপ্লিমেন্ট, দ্যাট মিন্স 90 মাইনাস এফ, নট সিঙ্গেল এফ। বুঝা গেছে? জি স্যার। তারপরে বাকি দুইটা কি? বাকি অ্যাঙ্গেল দুইটা আর কি, বাকি অ্যাঙ্গেল দুইটা কমপ্লিমেন্ট, দ্যাট মিন্স 90 মাইনাস ডি আর একটা হচ্ছে তোমার 90 মাইনাস বি। এটাকে বি অ্যাঙ্গেল ধরতেছে আর কি, এই অ্যাঙ্গেলটাকে। এটা হচ্ছে তোমার বি অ্যাঙ্গেল। ক্লিয়ার? সার্কুলার পার্টটা কি বুঝছি? হ্যালো, সার্কুলার পার্টটা বুঝছি? জি স্যার, বুঝতে পারছি। ওকে, হ্যাঁ তাহলে এবার দেখি AB are the two poles. AFB is the arc of the great circle through the NB and F is the middle point. Due to symmetry, therefore AFP equals to BFP equals to 90 degree. Symmetry কেন বলতেছে? যে বাইসেক্টরের মাধ্যমে। সুতরাং AFP equals to BFP equals to 90 degree. ACB is the arc of parallel of latitude. নিচে যেটা আর্ক পাচ্ছিলাম parallel of latitude এর উপর, সেটা হচ্ছে ACB. AP এবং BP are the two meridians through A and B. তাহলে মেরিডিয়ান যেহেতু বলছে কি এপি এবং বিপি দুটো হচ্ছে গ্রেড সার্কেল, এপি এবং বিপি আর দ্য টু মেরিডিয়ানস থ্রু এ এন্ড বি, এন্ড এফপি ইজ দ্য মেরিডিয়ান অলসো থ্রু দ্য মিডল পয়েন্ট অফ এবি। হেন্স ট্রায়াঙ্গেলস এপিএফ এন্ড বিপিএফ আর অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেল, যেটা তখন আমরা ডিসকাস করলাম। ইন ট্রায়াঙ্গেল পিএফবি, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে যে কোনো একটা নিলাম আমরা, বিএফপিটা নিলাম। ওখান থেকে এই পিবি সমান কতটা আমি প্রথমে বলেছিলাম, পিবি সমান কত? 90 মাইনাস এল না কোলিটিউড, আর পিএফ সমান আমরা বি ধরে নিয়েছিলাম। হ্যাঁ, আর এফ পি বি সমান ডি ছিল, একটা অ্যাঙ্গেল ডি না বাইসেক্টর করার পর? জি স্যার। একটা অ্যাঙ্গেল ডি। আর পিএফ সমান আমরা বি ধরে নিলাম, আর পিবি সমান আমরা এফ, যেটা হচ্ছে তোমার 90 মাইনাস এল। এবার আমরা ইকুয়েশনে চলে যাব। তাহলে এখানে তোমার কি কি বললাম? পিএফ মানে হচ্ছে বি, তারপরে বিএফ মানে হচ্ছে তোমার স্মল পি, আর পি বিপি মানে হচ্ছে তোমার স্মল এফ। স্মল এফ মানে হচ্ছে কি তোমার 90 মাইনাস এল, তাই না? বিপি মানে হচ্ছে কি আমার বিপি ইকুয়ালস টু এফ ইকুয়ালস টু 90 মাইনাস এল, তাই না? জি স্যার। ওকে, distance BF equals to P, distance BF equals to P can be calculated by Napier's rule for the circular parts. তাহলে এখানে করলাম কি সাইন অফ মিডল পার্ট, মিডল পার্ট হিসেবে আমরা কাকে নিলাম? ধরো পি কে নিলাম। এটা সব সময় যে আমরা পি নিব তা না, এটা তোমাদের ইচ্ছা মতো নিতে পারবা, কোনো সমস্যা নাই। এমন ভাবে নিবা যাতে করে আননোন গুলা সলভ হয়। আমি কি বুঝাইতে পারলাম? মিডল পার্টটা এমন ভাবে ধরবা যাতে করে তোমার আননোন কোয়ান্টিটি গুলা সলভ করা যায়।
তাহলে এখানে আমরা পিটা যেহেতু জানি না, তাহলে আমরা আননোন একটা নিলাম মিডল পার্ট হিসাবে, সাইন পি নিলাম। তাহলে এটা যদি মিডল পার্ট হয়, তাহলে প্রোডাক্ট অফ কোসাইন অফ অপোজিট পার্ট কোনটা কোনটা হবে বলো তো? কস অফ, এটা যদি মিডল পার্ট হিসেবে ধরি, এটার অপোজিট পার্ট, বাদে 90 মাইনাস ডি 90 মাইনাস এফ। তাহলে এটার অপোজিট পার্ট হচ্ছে এটা এবং এটা না? জি স্যার। 90 মাইনাস ডি একটা, তাহলে cos অফ 90 মাইনাস ডি ইনটু cos অফ 90 মাইনাস এফ, তাই তো? আর এখানে 90 মাইনাস এফ যেটা, আবার এফ মানে কি? এফ মানে কি? 90 মাইনাস 90 মাইনাস এল যদি বসাই, আওয়াজ হচ্ছে কিসের এত? তাহলে এখানে দেখো sin p ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি? cos অফ 90 মাইনাস ডি মানে কত? সাইন ডি। আর cos অফ 90 মাইনাস এখানে আবার কি আসবে? এখানে আবার f এর জায়গাতে আবার মাইনাস 90 প্লাস ডি হয়ে যাবে আর কি, তাই না? না আমরা এভাবে বলি, মাইনাস দিয়ে f এর জায়গাতে কি আসবে? 90 মাইনাস এল, মাইনাস এল মানে মাইনাস 90 প্লাস এল। তাহলে কি পাচ্ছি? cos অফ কস থিটা যেটা, তাহলে ওখান থেকে কি পাবো? cos l cos of minus l cos of মাইনাস তো ইয়া cos আচ্ছা l। প্রথমে এভাবে বলি না, আরে এত ঝামেলায় না যায়, প্রথমে cos অফ 90 মাইনাস f, এখান থেকে কি পাবো? sin f না? জি স্যার। প্রথমে এখান থেকে আসি, sin f তো। এবার আমরা f এ কি বসাই দিব? 90 মাইনাস l। 90 মাইনাস l, এবার এখান থেকে কি পাবো? sin of 90 cos l মাইনাস হবে। l, cos l পাবো স্যার। cos l পাবো। cos l। তাহলে তাহলে এখানে sin d, এখানে cos l। আচ্ছা তাহলে sin p সমান কি পাচ্ছি? sin d cos l। আচ্ছা তাহলে তোমার p সমান কি হবে? p সমান sin ইনভার্স অফ এটা না? জি স্যার। ওকে, তাহলে এখন আমরা কি পাইলাম যে bf, এই যে bf, কিন্তু আমার লাগবে কি fb না? এ তাহলে এখানে bf আর f সেম না? স্যার দ্বিগুণ হবে স্যার পুরো ডিসটেন্স। হ্যাঁ, তাহলে আমরা জাস্ট 2p করে দিব, 2p, এই যে 2p করে দিলাম, মাথার 2p, তাহলে ab সমান 2p করে দিলাম। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? 2 ইনটু sin ইনভার্স অফ sin d ইনটু cos l, তাই তো? জি স্যার। তাহলে এটা পাচ্ছি আমরা রেডিয়ানে। এখন আমরা আমাদের মেইন টার্গেট হচ্ছে কি? শর্টেস্ট ডিসটেন্স বের করা, তাই তো? আচ্ছা এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাঙ্গেল হিসেবে পাচ্ছি, বুঝছি কিনা? AB টা আমরা সেন্ট্রাল অ্যাঙ্গেল হিসেবে পাইলাম। তাহলে আবার ডিসটেন্স AB along great circle equals to radius into angle at the center of the arc। তাহলে রেডিয়াস কত আর্থের? মিন রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল R, তাহলে এটাকে আমরা জাস্ট R দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে R ইনটু, দ্যাট মিন্স R ইনটু 2p আর কি, তাই না? জি স্যার। তাহলে R ইনটু 2p দিলে এখানে কি আসছে? 2R sin ইনভার্স অফ sin d cos l, এটা কিন্তু ওরা চাইছিল আর কি, বুঝছি কিনা? এই যে যেটা চাইছে ওটা কি পাইছি? পাইছি স্যার। এবার আসি আমরা গ্রেটেস্ট ডিসটেন্সটা একটু বের করতে হবে। আচ্ছা কার মাইক্রোফোন মনে হয় অন আছে? একটু অফ করে দাও মাইক্রোফোন গুলা। এরপর আসি আমরা গ্রেটেস্ট ডিসটেন্স, দ্যাট মিন্স CF, the greatest distance between the great circle AFB and the parallel of latitude ACB will evidently be along CF since f equals to 90 degree. Okay, the distance PF equals to B can be found by Napier rules. তাহলে PF সমান B কোনটা? এই যে উপরে PF, এটাকে আমরা কি ধরছিলাম? B না? জি স্যার। এই বিটা এখন বের করব আমরা। তাহলে বিটা বের করার জন্য আবার কি নিলাম আমরা? নেপিয়ার রুল অ্যাপ্লাই করলাম, সাইন ফর্মুলা, সাইন অফ মিডল পার্ট। এখন আমরা মিডল পার্ট ধরলাম কাকে? 90 মাইনাস ডি। এখানে আসি একটু, এই যে এটাকে মিডল পার্ট ধরলাম। এটা যদি সাইন অফ মিডল পার্ট হয়, তাহলে প্রোডাক্ট অফ কোসাইন অফ অপোজিট পার্ট কোনগুলো হবে? স্যার পি আর হচ্ছে 90 মাইনাস বি। 90 মাইনাস ডি। স্যার হ্যাঁ। ট্যানজেন্টের ওইটা নিলে হয় না? বুঝি নাই। ট্যানজেন্টের ওইটা অ্যাডজেসেন্ট। হ্যাঁ হয়তো, সমস্যা নাই, ফর্মুলা গুলো তোমার ইচ্ছা মতো নিতে পারো, আমি তো বারবার বলতেছি এখানে যেটা ইউজ করতেছি এটাই যে সবসময় নিতে হবে নট নেসেসারি, তোমার সুবিধা মতো তুমি নিবা। মানে এমন ভাবে
এমন ভাবে তুমি ফর্মুলাটা ডিরাইভ করবা যেখানে তুমি আননোন পার্টটা থাকবে এবং ইজিলি সলভ করতে পারবে। এভাবে তোমার নিজের ইচ্ছা মতো মিডল পার্টটা ধরে নিতে পারবে। আচ্ছা, আমি একটা কল দিতেছি। হ্যালো, হ্যাঁ বুঝি না 90 মাইনাস তো কোনটা নিব? আমি যে কোনো একটা নিতে পারো, তো সমস্যা নাই। এরা যেভাবে ধরছে হ্যাঁ যে কোনোটা নেওয়া যাবে, কিন্তু মাথায় রাখতে হবে যে কোনোটা নিয়ে আমি আসলে আননোন গুলো সলভ করতে পারতেছি কিনা। আমার মেইন যেটা লাগবে সেটা ওই ফর্মুলার মধ্যে থাকতেছে কিনা। আমি কি বুঝাইতে পারলাম? কারণ আমি মিডল পার্টটা এমন ভাবে নিব না যেখানে আমার আননোন পার্টটা থাকবে না। মানে এক্স্যাক্টলি আমি যেটা বের করতে পারছি, আমার তো আননোন অনেক থাকতে পারে, কিন্তু আমার মেইন যে প্যারামিটারটা দরকার সেটা আছে কিনা। আমি কি বুঝাইতে পারলাম? তাইলে তোমার সাইন অফ 90 মাইনাস ডি যদি নাও, তাহলে তোমার কি কি পাচ্ছ অপোজিট সাইডে? পি আর 90 মাইনাস বি। একটা পি পাচ্ছি আর একটা 90 মাইনাস বি পাচ্ছি। এই ভুল করলাম নাকি? সাইন অফ মিডল পার্ট, ও আচ্ছা ট্যানজেন্ট নিচ্ছি, সরি। ওরা ট্যানজেন্ট দিয়ে করছে। ও সরি সরি, ঠিক আছে। হ্যাঁ আমি চিন্তাই করতেছি, কারণ আমি যেটা যেটা এখন ধরলাম উপরের ফর্মুলা দিয়ে, তখন ওখানে বি তো নাই। তাহলে তোমার সাইন অফ মিডল পার্ট ইকুয়ালস টু প্রোডাক্ট অফ ট্যানজেন্ট অফ অ্যাডজাসেন্ট পার্ট। ও সরি, তাহলে এটার অ্যাডজাসেন্ট পার্ট আমার তো মেইন লাগবে বি। আমি ভুলে গেছি, আমি বি আর পি গুলাই ফেলতেছি বারবার। আমার লাগবে হচ্ছে বি। তাহলে আমি যদি এটা মিডল পার্ট নিই 90 মাইনাস ডি, তাহলে অ্যাডজাসেন্ট পার্ট হচ্ছে বি এবং 90 মাইনাস এফ, তাই না? তাহলে ট্যানজেন্ট অফ, ট্যানজেন্ট নেওয়ার বিষয়টা আরেকবার একটু বলেন। বুঝি নাই। স্যার এটা ট্যানজেন্ট ফর্মুলা অনুযায়ী নিচ্ছি আমি, আর কিছুই না। আমি যদি মিডল পার্টের সাথে অ্যাডজাসেন্ট পার্ট ইউজ করতে চাই ট্যানজেন্ট ফর্মুলা নিব, যদি আমি মিডল পার্টের সাথে অপোজিট পার্ট ইউজ করতে চাই তাহলে আমি কোসাইন নিব। বুঝা গেছে? অ্যাডজাসেন্ট পার্ট নিতে গেলে ট্যানজেন্ট আর অপোজিট পার্ট নিতে গেলে কোসাইন। এটা ফর্মুলা অনুযায়ী যেরকম আসছে। কোসাইন নেওয়া যেত, বুঝি নাই। এটার জন্য কোসাইন নেওয়া যেত। তখন আমি মিডল পার্ট চেঞ্জ করে ফেলবো। যেমন ধরো আমি যদি 90 মাইনাস এফ, হ্যাঁ আমি যদি 90 মাইনাস ডি নিতে চাইতাম, কথার কথা 90 মাইনাস ডি নিতে চাইতাম, এবং অপোজিট পার্ট যদি নিতে চাইতাম কোসাইন অফ অপোজিট পার্ট, তাহলে সেক্ষেত্রে আমার মেইন টার্গেট যেটা ছিল স্মল বি বের করা, সেটা কি পারতেছি? পারতেছি কিনা? না স্যার। তাহলে আমি দুইটা কাজ করতে পারি। আমি যদি হ্যাঁ আমি যদি এটাকেই ফিক্স রাখতে চাই মিডল পার্ট হিসাবে, তাহলে আমি ট্যানজেন্ট ফর্মুলা ইউজ করতে পারি। ট্যানজেন্ট কেন নিব? কারণ তখন অ্যাডজাসেন্ট গুলো নিতে পারবো, তখন আমি বি কে কাউন্ট করতে পারতেছি। অথবা আমি মিডল পার্টটা চেঞ্জ করে ফেলবো। বুঝতে পারছি কিনা? আমি যদি মিডল পার্ট এটা নিতাম 90 মাইনাস এফ মিডল পার্ট, এবং সেক্ষেত্রে যদি আমি অপোজিট পার্টের কোসাইন নিতাম, তাইলেও কিন্তু আমি বি আর পি পাচ্ছি। জি স্যার। কিন্তু সেখানে আমি যে বি আর পি পাচ্ছি, তখন বিও আননোন পিও আননোন। বুঝা গেছে কিনা? পি তো পাইছি না। ও সরি, পি কি পাই গেছি? আচ্ছা পি পাইছে, হ্যাঁ সেটাও নিতে পারতাম। ইয়েস ঠিক আছে। আচ্ছা এখানে যেহেতু পি পেয়ে গেছি আমরা, তাহলে কিন্তু আমরা এই 90 মাইনাস এফ দিয়েও মিডল পার্ট নিতে পারতাম, কোনো সমস্যা নাই। বুঝা গেছে কিনা? এই জন্যই বললাম যে মিডল পার্টটা আমরা এমন ভাবে নিব যাতে করে যেই আননোনটা আমরা বের করতে যাচ্ছি ওই আননোনটা যাতে ওই ইকুয়েশনে থাকে। বুঝা গেছে? এবার তুমি মানে কোসাইন নাও বা ট্যানজেন্ট নাও, যাই নাও না কেন, তাহলে আমরা এখানে সাইন অফ 90 মাইনাস ডি নিলাম, এবং ট্যানজেন্ট যদি নিই অ্যাডজাসেন্ট পার্টগুলো নিব, দ্যাট মিন্স tan অফ বি ইনটু tan অফ 90 মাইনাস এফ। আচ্ছা তাইলে বসালাম, বসানোর পরে এখান থেকে পাচ্ছি cos d, এখানে tan b, আর এটা হচ্ছে তোমার cot f
10 বি কট এফ মানে হচ্ছে তোমার 90 মাইনাস এল, দ্যাট মিন্স আবার সেটা 10 হয়ে যাবে, 10 বি 10 এল। ওখান থেকে আমরা তাহলে 10 বি সমান কি লিখতে পারি এখানে? 10 বি সমান cos d ইনটু cot l কি লেখা যাবে? জি স্যার, পাশে চলে যাবে। ওখান থেকে b সমান কি লিখতে পারি? b সমান tan ইনভার্স অফ cos d cot l, তাই না? বুঝছি কিনা? জি স্যার, জি স্যার। তাহলে এখানে b মানে কোনটা ছিল? যে b মানে আমার b মানে ছিল pf, তাহলে আমি অলরেডি pf টা জানি, তাই তো? pf টা কিন্তু জানি। আচ্ছা এখন বলো যে আমরা আর না দেখে এখান থেকে বলি, pf যদি জানি, এখানে pc সমান কত বলতে পারবা কেউ? pc সমান কত? pc কিন্তু আমরা জানি। আমি যদি pa জানি, আমি যদি pb জানি, তাহলে আমি pc ও জানি। 90 মাইনাস এল। 90 মাইনাস এল, এক্স্যাক্টলি। তাহলে আমি pc জানি, pf জানলাম, তাহলে আমি fc সমান কি লিখতে পারি? fc সমান pc মাইনাস pf লিখতে পারি না? জি স্যার। pc মাইনাস pf, তাহলে আমি cf টা পাবো। জি স্যার। এই যে এখানে কি কি করলো এরা, যে লিখলাম cp সমান 90 মাইনাস l, যেটাকে আমরা রেডিয়ানে নিয়ে গেলাম, এখন এভাবে এই ফরম্যাটে লিখতে পারি না? জি স্যার। মাইনাস এল লেখা যায় তো। তারপর cf সমান কি তাইলে তোমার এটা মাইনাস এই ভ্যালুটা, কারণ এটাও রেডিয়ানে, সেই কারণে আমরা দুইটাই রেডিয়ানে নিয়ে আসলাম। তাইলে তোমার এটা হচ্ছে তোমার সিপি মাইনাস পিএফ হচ্ছে তোমার এটা যেটা পাইলাম এখন আর কি বি হিসেবে, tan ইনভার্স অফ cos b cot l, এটা রেডিয়ানে পাবো। আলটিমেটলি এই সিএফ টা আমাকে জানতে চাইছে তোমার রেডিয়ান, মানে এটা এই সিএফ টা পাচ্ছি এখন রেডিয়ান হিসাবে। এখন আমি যদি ডিসটেন্স হিসেবে পেতে চাই আর্ক ডিসটেন্সটা, তাহলে কি করব? রেডিয়াস দিয়ে গুণ। এই যে নিচে সেই কাজটা করলাম, রেডিয়াস দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এটাই হচ্ছে আমার এক্স্যাক্টলি ওই এই কি জানি শর্টেস্ট রুট এবং প্যারালাল অফ ল্যাটিটিউডের মধ্যে গ্রেটেস্ট ডিসটেন্স, এটা বুঝতে পারছি? স্যার এই ম্যাথ গুলোর মার্ক কেমন থাকবে পরীক্ষায়? মোটামুটি ভালোই থাকে। তোমার কত 45 তো 20-25 এরকম থাকে। এরপর আরেকটা প্রবলেম দেখি আমার 1.1, যে তোমাদের কি বিরক্ত লাগতেছে? থিওরি থেকে তো এগুলা বেশি না একটু স্যার, দেখা না স্যার। এক্সামে তো তাই আসবে। আমরা 1.11টা দেখি। এই ধাঁচের কিন্তু অনেকগুলো প্রবলেম পাবা, মানে এক্সাম্পল এক্সারসাইজ প্রচুর প্রবলেম পাবো এগুলো নিয়ে। ওই যে তোমার অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেল MZP দিয়ে আর কি, MZP এই কনসেপ্টের প্রচুর প্রবলেম পাবা। এই ম্যাথটা স্যার প্রিভিয়াস ইয়ারে আসছে স্যার অনেকবারই। প্রায় এই ম্যাথটাই আসে তা না, মানে এই ধাঁচের প্রবলেমগুলো বেশি আসে আর কি। মানে এইরকমই স্যার। হ্যাঁ এরকমই, মানে বললামই তো, ওই যে MZP অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেল যেটা MZP দিয়ে প্রচুর প্রবলেম পাবো। তো এখানে এই প্রবলেমই একটু ট্রিকি আছে। এখানে আসলে এই যে এই কোন কোয়াড্রেন্টে আছে ভ্যালুটা, সেটার উপর কিন্তু একটু ট্রিকি হয় প্রবলেমগুলো। তো এখানে বের করতে হবে আমার কি কি দেখি একটু, এজিমুথ বের করতে হবে। এখানে আমি জাস্ট ট্রিকি পার্টটা জাস্ট এক্সপ্লেন করব, বাকিটা ইজিলি পারবা। এজিমুথটা বের করতে হবে, অল্টিটিউড বের করতে হবে অফ এ স্টার ফ্রম দ্য ফলোইং ডাটা। দেওয়া আছে কি কি ডিক্লিনেশন অফ স্টার, এটা সাউথে দেওয়া আছে। ডিক্লিনেশন সাউথে দেওয়া থাকা মানে কি বোঝায়? ডিক্লিনেশন আইদার নর্থে থাকে অথবা সাউথে থাকে, তাহলে ডিক্লিনেশন সাউথে দেওয়া মাইনাস মানে কি বোঝায় আর কি। মাইনাস বোঝাবে আর কি। হ্যাঁ, সাইন নেওয়ার সময় আমরা মাইনাস কনসিডার করতে হবে এখানে, এটা মাথায় রাখবো আর কি, যে আসলে নর্থে না সাউথে আছে। এটা খুব ম্যান্ডেটরি। এটা ল্যাটিটিউডের ক্ষেত্রেও দেখতে হয়, এটা ল্যাটিটিউডের ক্ষেত্রেও দেখতে হয়, ডিক্লিনেশনের ক্ষেত্রেও দেখতে হয়। এরপর আওয়ার অ্যাঙ্গেল অফ স্টার, আওয়ার অ্যাঙ্গেলটা দেওয়া আছে 322 ডিগ্রি, এবং ল্যাটিটিউড অফ দ্য অবজারভার দেওয়া আছে তোমার 50 ডিগ্রি নর্থ। এখানে নর্থ দেওয়া, তার মানে ল্যাটিটিউড পজিটিভ, তাই না? জি স্যার। তাইলে আমাদের বের করতে হবে ওই স্টারের এজিমুথ বের করতে হবে, অল্টিটিউড বের করতে হবে। জি স্যার। এই যে এখন দেখছো যে
যত থিওরি বা প্রবলেম যাই বলি না কেন, সব সময় কিন্তু আমি যদি ওই প্যারামিটার, অ্যাস্ট্রোনমিক্যাল প্যারামিটার গুলো সম্পর্কে যদি ভালো আইডিয়া না থাকে, তাহলে কিন্তু এগুলো কিছুই বুঝতে পারবো না। এই কারণে কিন্তু আমি প্যারামিটার গুলো এত মানে ঘটা করে পড়াইছিলাম। এবার দেখো যে এখানে তাইলে যেহেতু অবজারভারের পজিশনও ইম্পর্টেন্ট, এখানে ল্যাটিটিউড অফ দ্য অবজারভারের ল্যাটিটিউড যেহেতু দেওয়া আছে, আর আমাকে ডিক্লাইনেশনও যেহেতু দেওয়া আছে, আমাকে এখানে দুইটা জিনিস প্রথমে দুইটা রেড সার্কেল এবং দুইটা পয়েন্ট আমাকে প্রথমে মোটামুটি বুঝে নিতে হবে যে থাকবে কি থাকবে না। প্রথমে হচ্ছে অবজারভারের ল্যাটিটিউড যেহেতু দেওয়া, সুতরাং আমাকে এই ইকুয়েটর এবং হরাইজন, আচ্ছা আমি সামগ্রিকভাবে বলি, অবজারভারের ল্যাটিটিউড যেহেতু দেওয়া, স্টারের ডিক্লাইনেশন যেহেতু দেওয়া, এবং আমাকে যেহেতু অল্টিটিউড বের করতে হবে, অল্টিটিউডটা আমরা জেনারেলি হরাইজনের রেসপেক্টে বের করি, মনে আছে কিনা? অল্টিটিউড আমরা হরাইজনের রেসপেক্টে বের করি আর কি। আর ল্যাটিটিউড এবং ডিক্লাইনেশন যেহেতু দেওয়া, সুতরাং আমাকে আমার ইকুয়েটরের হেল্প লাগবে না? ইকুয়েটরের পজিশন ইম্পর্টেন্ট না? তাহলে এখানে বের করতে হবে তার ইকুয়েটর থেকে না? হ্যাঁ হ্যাঁ, এবং ল্যাটিটিউডের ক্ষেত্রে কিন্তু ইকুয়েটর। তাহলে আমাকে ইকুয়েটরের পজিশনও জানতে হবে, হরাইজনের পজিশনও জানতে হবে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে দেখো আমি হরাইজন এবং ইকুয়েটর দুইটাই ড্র করলাম। এমন ভাবে ড্র করব, এগুলোর উপর আসলে ডিপেন্ড করবে আমার জেনিথ পয়েন্ট এবং পোল কিভাবে হবে, জেনিথ পয়েন্ট এবং পোলটা কিভাবে ড্র করব। আমি বুঝাইতে পারলাম কিনা? তুমি ইকুয়েটর এবং হরাইজন কিভাবে ধরতেছো এটার উপর ডিপেন্ড করবে জেড এবং জেনিথ পয়েন্ট এবং নর্থ পোল কোথায় হবে। তাহলে তুমি যদি এটাকে হরাইজন হিসেবে ধরো, তাহলে জেনিথ কোথায় হবে? স্যার হরাইজনের একদম পারপেন্ডিকুলার। হ্যাঁ, একদম সেন্টার পয়েন্টের ঠিক উপরে, তাই না? জেড পয়েন্ট স্যার। আর যদি তুমি ইকুয়েটর এটাকে ধরো, ইকুয়েটর ওর পারপেন্ডিকুলার হবে পোল। তাহলে মোটামুটি সেন্টারের মোটামুটি ঠিক উপরেই হবে তোমার পি পয়েন্টটা। এই জিনিসটা তোমাদেরকে একটু প্রথমে কি করে ফেলতে হবে, ফিক্স করে ফেলতে হবে। বুঝে গেছে? এটা তোমরা যে কেউ চাইলে, তোমরা চাইলে নিচেরটাকে হরাইজন ধরতে পারো, এটাকে ইকুয়েটর ধরতে পারো, তাহলে এটার উপর বেস করে জেড পিও চেঞ্জ হয়ে যাবে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন বাকি আছে কি? একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে তোমার ওই, আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখো, হরাইজনের এটা হচ্ছে তোমার নর্থ সাইড, এটা হচ্ছে সাউথ সাইড। বুঝা গেছে? এই যে এনএস মানে কি বুঝাচ্ছে? নর্থ সাউথ হরাইজন। হ্যাঁ, হরাইজনের, আচ্ছা এটা একটু ড্র করে নি, এটা তো বেসিক্যালি এভাবে দেওয়া। স্যার হরাইজন আর ইকুয়েটর স্যার পারপেন্ডিকুলার। কে বলছে পারপেন্ডিকুলার? সবসময় কি পারপেন্ডিকুলার হয় নাকি? সবসময় পারপেন্ডিকুলার হয়? স্যার এটা তো ম্যাটার করবে অ্যাক্সিস অফ রোটেশনের উপরে না? আর অনেক কিছুর উপর। এটা তো বেসিক্যালি ডিপেন্ড করবে অবজারভারের উপর, অবজারভারের উপর ডিপেন্ড করবে, তোমার অ্যাক্সিস অফ রোটেশনের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখো এই যে, হ্যাঁ বলো। স্যার কোন সময় তো আবার এমন হতে পারে হরাইজন এবং ইকুয়েটর সেম হয়ে যাবে। অবশ্যই সেমও হবে, ভার্টিক্যালও হবে। হবে তো ভাই, আমি তো শিওর উঠতেছি না। যেমন ধরো এটা যদি হরাইজন হয়, তাহলে এটার আরেকটা পার্ট এদিকে না, আমরা যদি এটাই যদি হরাইজন হিসেবে ধরি টোটাল, তাই না? জি স্যার। হরাইজনের ফুল সার্কেলটা কি বুঝতে পারতেছি? জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, তাইলে এটা হচ্ছে নর্থ সাইড, এটা সাউথ সাইড, কারণ আমার এই অবজারভারস মেরিডিয়ানটা নর্থ পয়েন্ট সাউথ পয়েন্ট দিয়ে যায়। অবজারভারের মেরিডিয়ান কোনটা বলো? স্যার জেডপিএন, ওই যে উপরের বাইরের যে সার্কেলটা, মানে যেই মেরিডিয়ানটা জেড পয়েন্ট দিয়ে যাবে, পি পয়েন্ট দিয়ে যাবে, এবং অবজারভার দিয়ে যাবে। এবং হরাইজনের, হ্যাঁ অবজারভার দিয়ে তো ডেফিনেটলি যাবে, অবজারভার দিয়ে যাবে, এবং ওই হরাইজনের নর্থ সাউথ পয়েন্ট দিয়ে যাবে। এটাও কিন্তু মাথায় রাখবা, হরাইজনের নর্থ এবং সাউথ পয়েন্ট দিয়ে যাবে। দ্যাট মিন্স বাইরেরটা হচ্ছে তোমার অবজারভারস মেরিডিয়ান, আর এটা হচ্ছে তোমার ইস্ট পার্ট, ইস্টার্ন হেমিস্ফিয়ার, সামনের দিকে, পিছনের দিকে হচ্ছে তোমার ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার। এতটুকু বুঝছি? জি স্যার। এবার আমাদের বুঝতে হবে এই স্টারের পজিশনটা কোথায়। স্টারের পজিশনটা কোথায় বুঝতে হবে।
তাহলে বের করতে হবে আমার এজিমুথ এ এবং অল্টিটিউড আলফা, এই দুটো জিনিস বের করতে হবে। ডিক্লানেশনটা দেওয়া আছে স্টারের নেগেটিভ ভ্যালু, স্টারের আওয়ার অ্যাঙ্গেল দেওয়া আছে এত, আর অবজারভারের ল্যাটিটিউড দেওয়া আছে 50 ডিগ্রি নর্থ, দ্যাট মিন্স এটা পজিটিভ। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, স্টারের আওয়ার অ্যাঙ্গেলটা 322 ডিগ্রি, দ্যাট মিন্স 180 ডিগ্রির চেয়ে বড়, তাই না? 180 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 360 এর চেয়ে ছোট, তাই তো? জি স্যার। জি স্যার। তাইলে এটা কোন হেমিস্ফিয়ারে থাকবে, ইস্টার্ন হেমিস্ফিয়ার নাকি ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার? ওয়েস্টার্ন। স্যার ওয়েস্টার্নে কিভাবে বলো এবার? আমরা আওয়ার অ্যাঙ্গেলটা মেজার করি কিভাবে? ওয়েস্টওয়ার্ড না? হ্যাঁ, আওয়ার অ্যাঙ্গেলটা মেজার করতে হয় ওয়েস্টওয়ার্ড ডিরেকশনে। এবার বলো অ্যাঙ্গেলটা কত? 322, দ্যাট মিন্স গ্রেটার দেন 180। তাইলে আমার স্টারটা কোন হেমিস্ফিয়ারে থাকবে? ইস্টার্ন স্যার। হ্যাঁ ইস্টার্ন স্যার। ইস্টার্ন, প্রথমে যে ওয়েস্টার্ন বলছিলাম। ইস্টার্নে থাকবে স্যার। ইস্টার্নে কেন বুঝছি বলো তো কেউ একজন যে বুঝছো? স্যার ওই যে নরমালি তো ওয়েস্টার্ন হয়, মানে আমাদের যখন ওয়েস্ট, অ্যাঙ্গেল বের করি। হ্যাঁ হ্যাঁ, ওয়েস্টার্নে কতক্ষণ থাকবে? ওয়েস্টার্নে কতক্ষণ থাকবে বলো তো? লেস দেন 180 ডিগ্রি পর্যন্ত। যদি আওয়ার অ্যাঙ্গেলটা 0 থেকে 180 এর মধ্যে থাকে, যখন 180 প্লাস হবে তখন সেই স্টারের পজিশন তখন ওয়েস্টার্নে থাকবে নাকি ইস্টার্নে চলে যাবে? এটা কি বুঝছি নাকি আন্দাজে বলতেছি? হ্যাঁ বুঝছি স্যার, ভুলে গেছি। এখন কি ক্লিয়ার? জি স্যার। এই কারণ আসলে এই টার্মগুলো স্যার মানে খুব পেঁচানো স্যার, প্রত্যেকটা জিনিস মানে মনে থাকা তো যায় না। পেঁচানো তো অবশ্যই, কিন্তু কথা হচ্ছে আমি যদি ভাই একবারও না পড়ি তাহলে কি আমি বুঝতে পারবো? আমাকে প্রথম যেটা জিনিস ডেফিনেশন গুলো আমাকে প্রত্যেকটা টার্ম সম্পর্কে টার্মের ডেফিনেশনটা বুঝতে হবে। এই অ্যাঙ্গেলটা কার কার মধ্যে, কোন পয়েন্টে অ্যাঙ্গেল, কার কার মধ্যে অ্যাঙ্গেল, সেটা বুঝতে হবে। এরপর সেটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন গুলো এখন দেখবো আমরা বিভিন্ন প্রবলেমে। এই দুইটা কাজ যখন একসাথে করবা এবং প্র্যাকটিস করবা তখন টার্ম গুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, প্রবলেম গুলো সলভ হয়ে যাবে। তুমি যদি দুইটা কাজ না করো, যদি এমনিতেই বলো যে এগুলা কনফিউশন হয়, এই হয় সে হয়, তাহলে তো আসলে কনফিউশনই থেকে যাবে সবসময়। আমি কি বুঝাইতে পারলাম? প্রথমে ডেফিনেশনটা শিখতে হবে, এরপর অ্যাপ্লিকেশনটা করতে হবে। অ্যাপ্লিকেশনটা কোথায় করব? এই যে বিভিন্ন প্রবলেম সলভ করলে তো হয়ে যায়। বুঝাইতে পারছে কিনা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা এখন কি স্টারটা ওয়েস্টার্নে নাকি ইস্টার্নে বলো তো? ইস্টার্নে। ইস্টার্ন। যদি 150 ডিগ্রি হইতো? ওয়েস্টার্নে। ক্লিয়ার এখন? আচ্ছা তাহলে আমরা স্যার ওয়েস্টার্নে থাক। ইস্টার্নে। হ্যাঁ জি স্যার। 150 হইলে ওয়েস্টার্ন, এটা তো বলতেছি। মানে যতক্ষণ পর্যন্ত লেস দেন 180 হবে ততক্ষণ পর্যন্ত স্টারটা কোথায় থাকবে? ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে। যে মুহূর্তে আওয়ার অ্যাঙ্গেলটা 180 প্লাস হয়ে যাবে তখন স্টারটা কোথায় চলে আসবে? ইস্টার্ন হেমিস্ফিয়ারে, তাই না? তো সেই কারণে বলা হচ্ছে কি সিন্স দা আওয়ার অ্যাঙ্গেল অফ, আচ্ছা মাইক্রোফোন গুলো একটু অফ রাখি, নয়েজ হচ্ছে বেশি। Since the hour angle of the star is more than 180 degree, it is in the eastern hemisphere and its azimuth will be eastern. এটা একটু বলো, এটা আমি বুঝাবো না তোমাদেরকে, এটা একটু আমারে বুঝাও তো। স্টারের এজিমুথটা সেই ক্ষেত্রে ইস্টার্ন হবে, বলো। এজিমুথটা আমরা অনেক জায়গায় বুঝছি, এজিমুথটা আমরা টেকিওমেট্রির ক্ষেত্রে বলছিলাম। স্যার অ্যাজিমুথ হইলো অবজারভার মেরিডিয়ানের ভার্টিক্যাল সার্কেলের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তো যেহেতু আমার সার্কেলটা এখন ইস্টার্নে, সো স্টারটা যেহেতু ইস্টার্নে, স্টারটা ইস্টার্ন হেমিস্ফিয়ারে, এটা কিন্তু ফিক্স। এটা তো আমরা বুঝলাম এতক্ষণ যে স্টার যা কোথায় এইজন্য থাকবে। তো অ্যাজিমুথ। তাহলে স্টারটা যদি ইস্টার্নে হয় তাহলে এজিমুথটা আমরা নরমালি এজিমুথটা মেজার করি এই নর্থ ডিরেকশনের রেসপেক্টে, তাই না? জি স্যার। নর্থ ডিরেকশনের রেসপেক্টে। তাহলে সেটা কোন দিকে থাকবে বলো তো এজিমুথটা? আমি আবার বলি, স্টারটা যদি ইস্টার্ন হেমিস্ফিয়ারে থাকে সেক্ষেত্রে আমরা স্টারের যদি এজিমুথ বের করতে চাই, ওই স্টারের এজিমুথ
তাহলে নর্থ ডিরেকশনের রেসপেক্টে কোন হেমিস্ফিয়ারে থাকবে? এখনো বুঝি নাই। ইস্টার্ন হেমিস্ফিয়ারে থাকবে। এমনি থাকবে স্যার। স্টার তো এমনিতে ইস্টার্ন হেমিস্ফিয়ারে আছে, কিন্তু এজিমুথ যখন মেজার করব, এজিমুথ মেজার করব আমরা, এটা যদি সেন্টার হয়, এজিমুথ মেজার করব আমরা নর্থ লাইনের রেসপেক্টে, তাই না? এই যে নর্থ লাইন, এটা হচ্ছে আমার নর্থ লাইন, এখন যেটা ড্র করলাম। তো নর্থ লাইনের রেসপেক্টে যদি আমরা মেজার করি, এটা হচ্ছে তোমার সামনের পার্টটা হচ্ছে তোমার ইস্টার্ন না, এই পার্টটা ইস্টার্ন না, এই পার্টটা ইস্টার্ন কিনা? তাহলে আমার স্টারও আছে কিন্তু ইস্টার্নে। তাহলে আমি যেটা এজিমুথ নিব, তাহলে এজিমুথ অবশ্যই ইস্টার্ন হবে না? এজিমুথ আইদার ইস্টার্ন অথবা ওয়েস্টার্ন হইতে পারে আর কি। মানে কিন্তু এক্ষেত্রে স্টার যেহেতু অলরেডি ইস্টার্ন হেমিস্ফিয়ারে আছে অ্যাকর্ডিং টু আওয়ার অ্যাঙ্গেল অফ দ্য স্টার, তাহলে সেক্ষেত্রে এজিমুথ অবশ্যই কি হবে? ইস্টার্ন হবে। ওয়েস্টার্ন হওয়ার কোনো চান্স আছে? না ওকে, তাহলে আমার এজিমুথও পাবো আমি ইস্টার্ন। দ্যাট মিন্স আমি যখন ফাইনালি এজিমুথের ভ্যালুটা বের করব, ওই এজিমুথের ভ্যালুর সাথে আমাকে ইস্ট নোটেশনটা মেনশন করে দিতে হবে। ক্লিয়ার? তাইলে এবার অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেলের ফর্মুলেশন বা প্যাটার্ন অনুযায়ী আমার অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেল হচ্ছে তোমার ZPM, the star M is below the equator। আচ্ছা এবার বলো যে, ও আমি তো মেইন জিনিস মিস করে গেছি, শিট, এটা বলার আগে এখান থেকে বোঝার চেষ্টা করি। ডিক্লিনেশন অফ দ্য স্টার 8 ডিগ্রি 30 মিনিট সাউথ, এটা দ্বারা কি বুঝো? ডিক্লিনেশন কি স্টার কি ইকুয়েটরের উপরে না নিচে? নিচে। স্টারটা ইকুয়েটরের উপরে না নিচে? নিচে স্যার। নিচে হবে কেন? কেন বলো তো? সাউথে যে ডিক্লাইনেশন সাউথে আছে ওই কারণে। সাউথ, এক্স্যাক্টলি, হ্যাঁ। দ্যাট মিন্স নিচের দিকে 8 ডিগ্রি 30 সেকেন্ড 30 মিনিটে আছে, তাই না? জি স্যার। সে কারণে ড্র করার সময় এমটাকে আমরা ইকুয়েটরের একটু নিচে রাখছি, যে কোনো জায়গাতে কিন্তু নিচে। ক্লিয়ার? মানে এমটা ইকুয়েটরের নিচে কেন, কি বুঝছি? হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি। জি জি স্যার বুঝছি স্যার। তাইলে আমি এখন এমটা ক্লিয়ারলি পেয়ে গেলাম। ডিক্লিনেশনের ভ্যালুটা ইউজ করে, তারপরে আওয়ার অ্যাঙ্গেলটা ইউজ করে, এই দুইটা ইনফরমেশন ইউজ করে আমি এম এর পজিশনটা ফিক্স আপ করে ফেললাম। এরপর আমি জেড পি তো অলরেডি আছে আগে, আমরা জেড এম কানেক্ট করলাম, এম পি কানেক্ট করলাম, তাইলে আমি এম জেড পি অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেলটা পেয়ে গেলাম। ক্লিয়ার? জি স্যার। এবার অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেলের ডেফিনেশন অনুযায়ী এমজেড সমান কি বলে দেওয়া আছে, এগুলা একবার মুখস্থ রাখলে বা একবার বুঝে রাখলে পারবা, কনফিউশন হবে না। এমজেড মানে কি বোঝায় সেটা জানা, জেডপি সমান কি বোঝায় সেটাও জানা, এমপি সমান কি আছে সেটাও জানা, আর অ্যাঙ্গেল গুলা কি কি, এটা হচ্ছে আমার এজিমুথ অ্যাঙ্গেল, আর H1 টা কি আওয়ার অ্যাঙ্গেল, আর এম পয়েন্টে যেটা অ্যাঙ্গেল সেটা প্যারাল্যাক্টিক অ্যাঙ্গেল। এক্স্যাক্টলি, ইয়েস। এটা মনে আছে কিনা আমি জিজ্ঞেস করতে চাইছিলাম। প্যারাল্যাক্টিক অ্যাঙ্গেল। হ্যাঁ, আমরা হেভেনলি বডিতে যে অ্যাঙ্গেলটা পাবো সেটা হচ্ছে তোমার প্যারাল্যাক্টিক অ্যাঙ্গেল। আচ্ছা, তাইলে জেডপি অ্যাকর্ডিং টু ডেফিনেশন, জেডপি মানে হচ্ছে তোমার কোল্যাটিটিউড। জেডপি মানে হচ্ছে কোল্যাটিটিউড। এটা শুধুমাত্র এই প্রবলেমের ক্ষেত্রে না, এটা এই ধরনের সব প্রবলেমের ক্ষেত্রেই জেডপি সমান কোল্যাটিটিউড। তাইলে জেডপি কি জানা আছে আমার? স্যার ল্যাটিটিউড জানি স্যার, 90 থেকে বিয়োগ করতে হবে। হ্যাঁ, ল্যাটিটিউড জানি এবং ল্যাটিটিউডটা পজিটিভ, তাই না? জি স্যার পজিটিভ। ওটা নর্থ ছিল না, এই যে নর্থে ছিল তো। জি স্যার নর্থ। তাইলে আমি জেডপিটা বের করলাম, পিএমটা জানি, প্রাইম মিনিস্টার পিএমটা কি ছিল বলতো? কোডিক্লিনেশন। তাহলে কোডিক্লিনেশন মানে কি বলো? কোডিক্লিনেশন মানে 90 মাইনাস ডেল, 90 মাইনাস ডেল্টা। হ্যাঁ ডেল্টা। তাহলে ডেল্টার জায়গাতে কি আসবে? মাইনাস। কেন বলো? মাইনাস 8 ডিগ্রি সাউথে আছে সেজন্য। তাহলে পিএম সমান পেলাম। ইকুয়েটরের নিচে।
হ্যাঁ, এবার H1 কি জানি? আওয়ার অ্যাঙ্গেল জি স্যার আওয়ার দেওয়া আছে আওয়ার অ্যাঙ্গেল কি 322? এটা কি 322 মনে হয়? জি স্যার। এটা 322? না স্যার না স্যার, না স্যার, ওটা তো হবে না। তাহলে এখানে যেটা শো করতেছে এটা কত? না স্যার 360 মাইনাস 360 মাইনাস 360 মাইনাস আওয়ার এটা বুঝছে কিনা? এটা কিন্তু 360 মাইনাস 322। 360 মাইনাস 322 এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা হচ্ছে তোমার এটা ইন্টেরিয়র। হ্যাঁ, ইন্টেরিয়রটা এক্স্যাক্টলি, ইন্টেরিয়র আওয়ার অ্যাঙ্গেল। স্যার স্যার, 360 মাইনাস জেডপিটা বুঝতে বলেন স্যার এটা বুঝতেছি না। 360 কেন বুঝি নাই? আওয়ার অ্যাঙ্গেল কত হয় টোটাল? আওয়ার অ্যাঙ্গেলের রেঞ্জটা কত সেটা বলো তো একটু। হ্যালো, আওয়ার অ্যাঙ্গেলের স্টারের আওয়ার অ্যাঙ্গেলের রেঞ্জটা কতটুকু? 0 থেকে 360, তাই না? এই কথা বলে না। জি স্যার 0 থেকে 360 এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 322। এবার বলো ঠিক আছে H1 সমান কত হবে বলো এবার। 360 মাইনাস জি স্যার বুঝতে পারছি। এখন ক্লিয়ার? জেডপিটা হ্যাঁ, বুঝি না। জেডপি ফুল অ্যাটিটিউড এটা জেডপিটা কোঅ্যাটিটিউড কেন বুঝি নাই? আমি কথা শুনতে পাচ্ছি না, একটু ক্লিয়ার করে বলো। জেডপিটা এখন বুঝছো নাকি? বুঝিনি স্যার, বুঝিনি। জেডপিটা কেন কোঅ্যাটিটিউড এটা বুঝি নাই? না স্যার। আচ্ছা, কারা বুঝছে এখানে? জি স্যার বুঝছি। আচ্ছা, একটু বুঝাই দাও তো যে বুঝছে। এটা হচ্ছে তোমার অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেলের ডেফিনেশন বলেছিলাম খুব সুন্দর করে। যে জি স্যার। অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেলে 3টা পয়েন্ট থাকে নরমালি: জেড পয়েন্ট, জেনিথ পয়েন্ট, নর্থ পোল পয়েন্ট এবং স্টার হেভেনলি বডি। এবং এই 3টা পয়েন্টের মধ্যে কোনটা কি সেটা বেশ ভালোভাবে এক্সপ্লেন করেছিলাম, সবাই বুঝছে বলছিলাম। এখন কি আমি আবার ওখানে যাব? তোমরা বললা আবার বুঝাইতে পারি, সমস্যা নেই। স্যার বুঝছি। এর একটা জিনিস বুঝে আসার পরে ওটার অ্যাপ্লিকেশনটা এখানে ইউজ করতেছে। এখানে তো আন্দাজে আমি জেডপি সমান কোঅ্যাটিটিউড জোর করে বলতেছি না। ইকুয়েটরের সাথে অবজারভার্স মেরিডিয়ানের কোনটাকে তো বলে ল্যাটিটিউড, সেখান থেকে ভাই, 90 বিয়োগ করলে খুব পাওয়া যায় ল্যাটিটিউড। তোমার কনফিউশন থাকলে ক্লাস শেষে আবার ডেফিনেশনে যাবা, ডেফিনেশনটা চেক করবা, তারপর অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেলের ডেফিনেশন চেক করবা। এই দুটো জিনিস চেক করে এই ডায়াগ্রামের সাথে মিলাবা। বুঝাইতে পারলাম? নিজের একটু হোমওয়ার্ক করো। আচ্ছা, এই H1টা কি ক্লিয়ার এখন নাকি এখনো বুঝাইতে পারি নাই? জি স্যার ক্লিয়ার। বুঝছি স্যার আচ্ছা, তাইলে আমরা এই ট্রায়াঙ্গেল থেকে এখন কি কি জানা বলো তো? দুইটা সাইড জানি, তাই না? আমরা জেড পি জানি আর পিএম জানি, তাই তো? পিএম জানি, একটা কোন জানি? এমজেডটা জানি না, তাই না? এমজেড, জি স্যার। না স্যার এমজেড জানি না। আচ্ছা, এমজেডটা আমরা বের করবো আর কি এখন। আর আওয়ার অ্যাঙ্গেলটা আমরা জানি, তাই না? H1 জানি স্যার। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের বের করতে হবে কি কি? এমজেড। এমজেড মানে কি? কোঅ্যালটিটিউড। এমজেডটা কি ছিল? কোঅ্যালটিটিউড। কোঅ্যালটিটিউড স্যার। তাহলে আমরা কোঅ্যালটিটিউড যদি বের করতে পারি ওখান থেকে ইজিলি অল্টিটিউডটা বের করা যাবে না? জি স্যার আচ্ছা, 90 থেকে হ্যাঁ। 90 থেকে বিয়োগ করলে হবে। আরেকটা জিনিস জানা লাগবে কি? এজিমুথ। এই এজিমুথটা ডাইরেক্টলি আমরা পাবো আর কি। ক্লিয়ার? তাহলে জি স্যার আলটিমেটলি আমরা এখানে প্রথমে পাবো হচ্ছে কোঅ্যালটিটিউডটা পাবো, কোঅ্যালটিটিউড থেকে আমরা অল্টিটিউডটা বের করে নিতে অল্টিটিউড পারবো, পাবো। আর এজিমুথটা ডাইরেক্টলি পাচ্ছি, সমস্যা নেই। তাহলে আমরা এই দুইটা সাইড এবং একটা অ্যাঙ্গেল ইউজ করে আমরা এখানে কোসাইন রুলটা ইউজ করতেছি। কোসাইন রুল এখানে কি নেপিয়ারস ইউজ করতে পারবো? হ্যালো,
না স্যার, করতে না, পারলে তো স্যার। ভালোই হতো। আমাদের তো কোনো অ্যাঙ্গেল 90 ডিগ্রি না। তাইলে এখানে আমরা কোসাইন রাইট বা অ্যাঙ্গেল সাইন রুল নাই স্যার। না স্যার, করা যাবে না স্যার, নেপিয়ার। হ্যাঁ হ্যাঁ, কোসাইন রুল বা সাইন রুল বা অল্টারনেটিভ যে কোনো একটা রুল ইউজ করতে পারে। তাহলে এখানে এরা কোসাইন রুল ইউজ করতেছে। প্রথমে চিন্তা করবা যে কি জানো, মানে ফর্মুলা যেগুলো মনে থাকে, যেগুলো সহজ, সেগুলো দিয়ে সলভ করার চেষ্টা করবা। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। যখনই দেখতেছো যে না আমি যেগুলো নরমালি মানে সিম্পল ফর্মুলা যেগুলো, এগুলো দিয়ে হচ্ছে না কাজ, তখন তুমি অল্টারনেটিভ ফর্মুলাতে যাবো। কিন্তু তুমি প্রথমে চিন্তা করবা যে যদি 90 ডিগ্রি না হয় তাহলে নেপিয়ারস রুল আউট। এখন তুমি চিন্তা মাথায় রাখবা কোসাইন রুল বা সাইন রুল, এই দুটো ইউজ করার জন্য। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। তাহলে এখানে আমি কোসাইন রুলটা ইউজ করতেছি। এই cos z দিয়ে যা যা আছে এগুলো অ্যাকর্ডিং টু ফর্মুলা, এগুলো আমি আর এক্সপ্লেইন করতেছি না। এগুলা কোসাইন ফর্মুলাটা নিবে, রুলটা ওখান থেকে অ্যাপ্লাই করবা। তাহলে এখানে জানি না কি কি এই ফর্মুলাতে, যে টার্ম জানি না, তাই না? যে টার্মটা হচ্ছে আমার কো অল্টিটিউড, এটা আমি জানি না। হ্যাঁ, পিজেড জানি, পিজেড আর জেড কি একই? জানি স্যার। পিএম জানি, পিজেড জানি, পিএম জানি, H1 জানি। ক্লিয়ার? তাহলে ওখান থেকে আমরা যেটা যে টার্ম পাচ্ছি কত, 67 ডিগ্রি 11 মিনিট। এগুলো একটু করে দেখবা তোমরা, এই ভ্যালুগুলো এখানে প্রায় সময় ভুল থাকতেছে। যে টার্ম সমান এটা পাচ্ছি। এরপর তাইলে এটা হচ্ছে কো-অল্টিটিউড, তাইলে অল্টিটিউড অফ দ্য স্টার কি হবে? 90 থেকে বিয়োগ করতে হবে। তাহলে কোয়ালিটিটিউড। এখান থেকে আমরা অল্টিটিউডটা আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, অল্টিটিউড থেকে কি বোঝা যায়? অল্টিটিউড যদি তোমার 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হয় তাহলে কি বোঝা যায়? স্যার মানে আমরা অল্টিটিউডটা মেজার করি হরাইজনের রেসপেক্টে না? জি স্যার। তাহলে হরাইজনের রেসপেক্টে অ্যাঙ্গেলটা আমরা কি পাচ্ছি? পজিটিভ পাইছি না? পজিটিভ, নেগেটিভ কিন্তু পাই নাই, তাই না? অল্টিটিউডের অ্যাঙ্গেলটা পাচ্ছি পজিটিভ না? নর্থের দিকে স্যার। মানে নর্থে আছে নর্থের দিকে। পজিটিভ পাইছি নর্থ সাউথটা দরকার নাই, মানে পজিটিভ পাইছি মানে কি বুঝায় যে স্টারটা হরাইজনের উপরে নাকি নিচে? উপরে স্যার। উপরে। তাইলে আমরা পজিটিভ পাইলে বলবো হচ্ছে হরাইজনের উপরে, যদি নেগেটিভ পাই তাইলে বলবো হচ্ছে হরাইজনের নিচে। ক্লিয়ার? জি ঠিক আছে স্যার। সেই জিনিসটা এখানে বলা হচ্ছিল আর কি, যে দা স্টার ইজ দাস অ্যাবাভ দা হরাইজন। তাহলে স্যার স্টারটা ইকুয়েটরের নিচে এবং হরাইজনের উপরে। বুঝি না, চিত্রের সাথে মিলছে। স্টারটা স্যার ইকুয়েটরের নিচে আর হরাইজনের উপরে পাইলাম আমরা এখন। এক্স্যাক্টলি, হ্যাঁ। ইকুয়েটরের নিচে কেন? ডিক্লিনেশন থেকে বুঝছি। 74 কিছু বলবা? 74 জি স্যার। বলো। জি স্যার, ডিক্লিনেশন থেকে ওই যে 8 ডিগ্রি। 74 কিছু বলবা? না স্যার, ভুলে স্যার টিপ করে আচ্ছা গেছে স্যার। আচ্ছা, তাইলে এমটা ইকুয়েটরের নিচে কেন? ডিক্লিনেশন ডেফিনেশন অনুযায়ী, তাই না? আর হরাইজনের উপরে না নিচে, সেটা কোত্থেকে পাচ্ছি? ওই যে হরাইজনের উপরে অ্যালটিটিউড জন্য। হরাইজনের উপরে না নিচে, সেটা আমরা ফাইনালি বুঝতে পারবো হচ্ছে তোমার অল্টিটিউডের ভ্যালু দেখে। আচ্ছা, এবার এজিমুথটা বের করতে হবে। আমরা আবার যদি কোসাইনটা নিই, তাহলে আবার কোসাইন ফর্মুলা ইউজ করলাম। এখানে জানি না কি কি, শুধু এটা জানি না, পিএম জানি, পিজেড জানি, পিএম জানি, পিজেড জানি, যেটা এখন বের করলাম জানা আছে। জি স্যার। সব বসাই দিলাম, এটা পেয়ে গেলাম। কি পাচ্ছি দেখো এখানে, তোমরা ফাইনালি পাবা হচ্ছে 138 ডিগ্রি 38 মিনিট। এবার বলো যে এই এজিমুথটা কোথায়? এটা অলরেডি আমরা প্রথমে বুঝে নিছি, এজিমুথটা ইস্টার্নে না ওয়েস্টার্নে, মনে আছে কিনা? ইস্টার্নে ছিল স্যার। এই যে তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা পাচ্ছি আমরা, এটা আসলে ইস্টার্ন অ্যাঙ্গেল, মানে এজিমুথের ইস্টার্ন অ্যাঙ্গেল, অর্থাৎ নর্থ লাইন থেকে এই অ্যাঙ্গেলে আছে আমার স্টারটা। ক্লিয়ার? জি স্যার। দ্যাট মিন্স ওখানে প্রথম আমরা যে হাইপোথিসিসটা ধরে নিয়েছিলাম সেটা আমরা প্রুফ করতে পারলাম এখানে, যে আদৌ ইস্টার্নে আছে কিনা। দ্যাট মিন্স ইস্টার্নে থাকতে হলে ওই অ্যাঙ্গেলটা কতর মধ্যে থাকতে হবে? এজিমুথটা 180। 0 থেকে 180। হ্যাঁ, 0 থেকে 180 এর মধ্যে থাকতে হবে। যদি গ্রেটার দ্যান 180 হয়ে যায়, তাহলে স্যার
ওয়েস্টার্ন পার্টে চলে যাবে। তাইলে ওয়েস্টার্নে তখন আমাদের আবার ওই হাইপোথিসিসটা মিলবে না। তাইলে আমরা একটা ক্রস চেক করতে পারলাম যে আমার আসলে প্রবলেমটা ঠিক আছে কিনা। ক্লিয়ার? জি স্যার। ওকে, আমি আরেকটা প্রবলেম দেখিয়ে শেষ করব। এটা স্যার একটা কনফিউশন আছে মেরিডিয়ান। বলো বলো, মেরিডিয়ান নিয়ে কি কনফিউশন বলো। আগের প্রশ্নে স্যার মেরিডিয়ান তো হচ্ছে 5টা পয়েন্ট দিয়ে যাওয়ার কথা না? স্যার গত যে ম্যাথগুলো করেছি মেরিডিয়ান বলতে অবজারভার্স মেরিডিয়ান। মেরিডিয়ান কিন্তু যে কোনো কিছু হইতে পারে, স্টারের মেরিডিয়ান হইতে পারে না? জি স্যার পারে। মেরিডিয়ানের সিম্পল ডেফিনেশন হচ্ছে এটা একটা গ্রেট সার্কেল। জি স্যার। আর অবজারভার্স মেরিডিয়ান বলতে আমরা কি বলেছিলাম? আমরা 5টা পয়েন্ট কখন বলতাম? 5টা পয়েন্ট আমরা কখন বলতাম? যখন অবজারভার্স মেরিডিয়ান নিয়ে কথা বলতাম। অবজারভার মেরিডিয়ান, জি স্যার। তাই না? এই শুধুমাত্র অবজারভার্স মেরিডিয়ানটা ডিফাইন করতে গেলে আমরা 5টা পয়েন্ট নিয়ে আসতে হয়। অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু 5টা পয়েন্ট আসতেছে না। স্টারের মেরিডিয়ানের জন্য 5টা পয়েন্ট লাগে না আমার। না, স্টারের মেরিডিয়ান তোমার কি কি বলতো? স্টারের মেরিডিয়ান অবশ্যই স্টার দিয়ে যাইতে হবে এবং নর্থ পোল সাউথ পোল দিয়ে যাইতে হবে। এটা ম্যান্ডেটরি। ডিক্লিনেশন সার্কেল। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমরা তো ডেফিনেশনে পড়ছিলাম। তো মেরিডিয়ান বলতে আমরা আসলে একটা প্লেসেরও কিন্তু মেরিডিয়ান হয়, যেটাকে আমরা অবজারভার্স মেরিডিয়ান বলি। এখানে প্লেস অফ অবজারভেশনের যে মেরিডিয়ান বা অবজারভার্স মেরিডিয়ান সবগুলো কিন্তু একই জিনিস। আবার অন্য যে কোনো পয়েন্টের সেটা যদি অবজারভার না হয়, যে কোনো পয়েন্টের মেরিডিয়ান হইতে পারে। ওই যে আমরা কিন্তু প্রবলেমে দেখছি, মনে আছে কিনা, ওই যে পি এ একটা মেরিডিয়ান, পি বি একটা মেরিডিয়ান, মনে আছে? এর আগের প্রবলেমে বলছিলাম যে তারপরে পি সি একটা মেরিডিয়ান ছিল। তার মানে কি, ওই মেরিডিয়ান বলতে বোঝায় যে পার্টিকুলার একটা ওই পয়েন্ট দিয়ে যাবে এবং নর্থ পোল সাউথ পোল দিয়ে যাবে। ক্লিয়ার? এবং সেটা একটা গ্রেট সার্কেল। বুঝছি এখন? আর একটা লাস্ট প্রবলেম, এটা আমি ডিটেইলস দেখাবো না, জাস্ট একটু প্রথমের দিকে মানে কনফিউশন গুলো একটু আমি বুঝাই দিব। এটা হচ্ছে তোমার 1.14। এখানে আমি যে কয়েকটা প্রবলেম দেখালাম এগুলো হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল প্রবলেম এই চ্যাপ্টারের। আশা করি এগুলো যদি বুঝে থাকো বাকিগুলো মনে বুঝতে পারবা, যদি তোমরা প্র্যাকটিস করো। আর কি প্র্যাকটিস না করে আবার বলি না যে স্যার এটা পারি না। বুঝি নাই এগুলা স্যার পরীক্ষাতে আসার সম্ভাবনা কতটুকু? এটা আমি কেমনে বলতে পারবো ভাই? এই এখন যেটা করলাম এটা সব পরীক্ষায় আসে এই টাইপের আর কি। তোমরা প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করিও, তাইলে আইডিয়া পাবো। তোমরা আমাকে যেভাবে জেরা করতেছো মনে হচ্ছে আমি প্রশ্নটাই বলে দিই কি কি দিব না দিব। আমি অলরেডি অনেক কিছু ফাঁস করে দিচ্ছি, তাও যদি বুঝতে না পারে কিছু করার নাই। আচ্ছা, এখানে দেখো, ক্যালকুলেট দ্য সানস এজিমুথ এন্ড আওয়ার অ্যাঙ্গেল। বলা হচ্ছে কি সানের এজিমুথ বের করতে হবে, সানের এজিমুথ বের করতে হবে এবং সানের আওয়ার অ্যাঙ্গেল বের করতে হবে। কোন পজিশনে? এট সানসেট পজিশন। সানসেট পজিশন মানে কি বলতো? সান কোথায় থাকবে এক্স্যাক্টলি? হরাইজনের নিচে স্যার। হরাইজনে থাকবে, নিচে বা উপরে না, নিচেও না উপরেও না। এট সানসেট, নট আফটার সানসেট। আচ্ছা জি স্যার, হরাইজনেই থাকবে স্যার। হরাইজনে থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এট সানসেট তো হরাইজনে থাকবে। যদি বলতো যে আফটার সানসেট তাহলে কিন্তু হরাইজনের নিচে নেমে যাইতো। মানে বুঝতে পারছি স্যার। তাইলে যদি সানটা সানসেট থাকে, সানসেটে থাকে, দ্যাট মিন্স হরাইজনে থাকে, তাইলে ওই সানের অল্টিটিউড কত হবে? 0 স্যার। 0 হবে। তাহলে আমরা একটা জিনিস জেনে গেছি। 0 হবে। এবং স্যার ওয়েস্টার্ন পার্টে এটা স্যার। সেটা পরে আসতেছে, একটা যায়। তারপর হচ্ছে এট এ প্লেস, এবং প্লেসটা বলা হচ্ছে কি এট সানসেট এট এ প্লেস ইন ল্যাটিটিউড 42 ডিগ্রি 30 মিনিট নর্থ পজিটিভ ল্যাটিটিউড when its declination, সানের ডিক্লিনেশন দেওয়া আছে, দুইটা ডিক্লিনেশন দেওয়া আছে, একটা পজিটিভ ডিক্লিনেশন আর একটা নেগেটিভ ডিক্লিনেশন। তাহলে বলা হচ্ছে কি লেট আস কনসিডার, তাহলে এখানে বের করতে হবে কি কি? এজিমুথ বের করতে হবে, আওয়ার অ্যাঙ্গেল বের করতে হবে। আর একটা জিনিস বলে রাখি, আওয়ার অ্যাঙ্গেল যখন চাই, আওয়ার অ্যাঙ্গেলটা তোমরা চেষ্টা করবা ওই যে আওয়ার মিনিট সেকেন্ড এই ফরম্যাটে দেওয়ার জন্য। ফাইনালি প্রথমে তো অ্যাঙ্গেলে পাবা, ধরো তোমরা সামথিং ডিগ্রি, সামথিং মিনিট, সামথিং সেকেন্ডে পাইলা, ওইটাকে তোমরা কনভার্ট করে আওয়ার মিনিট সেকেন্ড এই ফরম্যাটে নিয়ে আসবা, শুধুমাত্র আওয়ার অ্যাঙ্গেলের ক্ষেত্রে। বুঝাইতে পারলাম? সেটা কি ম্যান্ডেটরি স্যার? এটা ম্যান্ডেটরি, হ্যাঁ।
এটা তোমরা কনভার্সনটা পারছো কিনা দেখা হয় আর কি। আচ্ছা এটা কঠিন কিছু, এটা কি খুব বেশি কঠিন কিছু? কনভার্সন না তো স্যার, খুবই আপনি সিম্পল। কনভার্সন দেখাইছিলেন। হ্যাঁ, কনভার্সন তো খুবই সিম্পল, এগুলো তো মুখস্থ করার কিছু নাই। ইনফরমেশন দেওয়া আছে কি এই কন্ডিশন থেকে আমরা অল্টিটিউড সম্পর্কে একটা ইনফরমেশন পাবো। প্লেস অফ অবজারভেশনের ল্যাটিটিউড দেওয়া আছে পজিটিভ এবং সানের ডিক্লিনেশন দেওয়া আছে দুইটা। দ্যাট মিন্স দুইটা কেসের জন্য এই ভ্যালুগুলো বের করতে হবে আর কি। একটা ডিক্লিনেশন পজিটিভ আর একটা ডিক্লিনেশন নেগেটিভ। ওকে, লেট আস কনসিডার দিস ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল ZPM। একই ওই ZPM এর কাহিনী আবারও ZPM এর কাহিনী। যদি কোনো 90 ডিগ্রি কোনোভাবে ম্যানেজ করতে পারি তাহলে নেপিয়ার আর না হয় কোসাইন সাইন। বুঝা গেছে? জি স্যার। Where m is the position of the sun, since the sun is on the horizon at its setting, its altitude is 0 and hence Zm equals to 90. Why? এটা কেন বলো আমাকে? জি স্যার, কো অ্যাটিটিউড তাহলে স্যার 90 হবে। তাহলে কো অল্টিটিউড সমান কি 90 মাইনাস সরি, অল্টিটিউড। জি স্যার, তাহলে অল্টিটিউড জি যদি স্যার। 0 হয় 90 তাহলে মাইনাস 0। কো অল্টিটিউড কি হবে? 90 হবে, জি তাই স্যার, না? তাহলে মোটামুটি একটারে পাইছি। জেনিথ ডিসটেন্স পাইছি। একটারে কি পাইছি যে 90 ডিগ্রি পাইছি যে একটারে। আচ্ছা, তারপরেও দেখি এরপর গেল ZP টা বের করা যাবে। ZP মানে কি? কো কোঅল্টিটিউড, ল্যাটিটিউড। সরি কোঅল্টিটিউড। হ্যাঁ, কো ল্যাটিটিউড। কোঅল্টিটিউড। জি স্যার। তাহলে এটা পারলাম। আচ্ছা, এখানে যদি সাউথ দেওয়া থাকতো ল্যাটিটিউডটা মাইনাস তখন এটা অ্যাড করা লাগতো আর কি 90 এর সাথে। প্লাস হয়ে যেত। আর PM সমান কো ডিক্লিনেশন। কো ডিক্লিনেশন। 90 মাইনাস ডিক্লাইনেশন। তাহলে নর্থে প্লাস হচ্ছে, মানে 90 মাইনাস আলফা তো, সরি 90 মাইনাস ডেল্টা তো, তাহলে এটা যেহেতু নর্থে তাহলে মাইনাস হচ্ছে। ফর্মুলা অ্যাজ ইট ইজ থাকবে। যদি সাউথের ক্ষেত্রে তো দুইটা যোগ হইতো স্যার 90 হবে। তখন অ্যাডিটিভ হয়ে যাইতো আর কি। ওই কেসে শুধু চেঞ্জ হবে কোনটা, তাইলে মানে নেক্সট কেসে বি কেসে চেঞ্জ হবে কোনটা? স্যার প্লাস PM টা চেঞ্জ হবে। PM প্লাস মাইনাস টা শুধু চেঞ্জ হবে, বাকিগুলো ঠিক থাকবে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে কোসাইন রুল অ্যাপ্লাই করতেছি। কোসাইন রুল থেকে কি কি জানি? ZP জানি, Zm জানি না। জানি কি? Zm জানি, তারপরে ZP জানি, Zm জানি, Zm ও জানি। জানি না কি এখানে? এটা জানি না। এই জিমুট, এই যে জিমুটটা সরাসরি পেয়ে যাবো এখান থেকে। এখন এই জিমুটটা ওয়েস্টে কেন বলো তো? স্যার 0 থেকে 180 এর মধ্যে। মানে 180 হ্যাঁ, কম। এটা তো অ্যাঙ্গেল দিয়ে বুঝলাম। আরেকটা রিজন বলো তো। স্যার পজিটিভ এর জন্য। পজিটিভ। সান সেটিং পয়েন্টে স্যার ওয়েস্টেই থাকে। এই যে আমি আরেকটু এটা পরে আমি হলে প্রথমেই বলছিলাম স্যার। আরেকটু পরে হলেই বলতাম আর কি, যে সূর্য কোন দিকে ওঠে আর কোন দিকে অস্ত যায়, তখন কিন্তু বোঝা যাইতো। সানরাইজ বলতে স্যার ইস্টার্ন ইয়াতে থাকতো। হ্যাঁ, এখন কি বুঝছি? তাহলে আমরা দুইভাবে বুঝতে পারি। একটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল দিয়ে বুঝতে পারো কোন কোয়াড্রেন্টে, কোন হেমিস্ফিয়ারে। আর একটা হচ্ছে তোমার এমনিতেই তো আমরা জানতাম ছোট থাকতেই যে সেটিং এ কোথায় থাকবে। রাইসে হইলে কোথায় কি হইতো? এটা রাইসে হইলে স্যার রাইসে হইলে ইস্টার্নে থাকতো স্যার, ইস্টে থাকতো। হ্যাঁ। আচ্ছা, এই জিমুটটা কি ক্লিয়ার এখন? তাহলে বাকি আছে যদি কি? আসলে যে সানটা, বলো। জি স্যার, যদি আসলে এই সানটা এট সানরাইজ মানে আওয়ার অ্যাঙ্গেলটা, তাইলে আমরা অ্যালটিটিউড পাইতাম 90 ডিগ্রি আর কো অ্যালটিটিউড পাইতাম 0 ডিগ্রি। এটা কি আসলে মানে কি আমাদের ট্রায়াঙ্গেল ফর্ম হইতো? এট সানরাইজ হলে কত আওয়ার বললা? অ্যাঙ্গেল এট সানরাইজ। হ্যাঁ, এট সানরাইজ হলে কত বললা? স্যার তাহলে আমাদের অ্যালটিটিউড 90 ডিগ্রি হইতো না? তাইলে অল্টিটিউড 90 ডিগ্রি। তাহলে এইটা বুঝতেছি না স্যার, এটা কি রকম হবে? অল্টিটিউড স্যার 180 হইতো না? বুঝি নাই। অল্টিটিউড না সরি, অল্টিটিউডের রেঞ্জ হচ্ছে 0 টু 90। 0 টু 90 সরি স্যার। হ্যাঁ স্যার একদম সানরাইজ একদম। আচ্ছা, যদি রাইসে হয়, ও যে বললো যেটা এট সানরাইজ। জি স্যার, তাহলে অল্টিটিউড হইতো 90 ডিগ্রি, কো অল্টিটিউড হইতো তাহলে যদি 0 হয় তাহলে তো আর মানে ট্রায়াঙ্গেল ফর্ম হইতো না। না হইলে এই ধরনের
ম্যাথ তো হইতো না, তাহলে এটা ম্যাথ হইতো। না হলে না দিবে আর কি, তখন অন্য ধরনের প্রবলেম দিবে। স্যার ম্যাথ তো হইতো না এটা। জি স্যার সেইটাই। আচ্ছা তারপর দেখো এজিমুথটা জানি, বাকি আছে কি আওয়ার অ্যাঙ্গেল না? আওয়ার অ্যাঙ্গেলটা মেজার করতে হয় সব সময় ওয়েস্টওয়ার্ড, মনে আছে? হ্যালো, স্যার জি সাউথ স্যার। টু ওয়েস্ট। জি জি স্যার। স্যার। আচ্ছা তারপরে হচ্ছে আবার কোসাইন রুল, এখানে চাইলে আমরা নেপিয়ার ইউজ করতে পারতাম, তারপর এখানে সব কোসাইন 90 ডিগ্রি ছিল তো আমাদের একটা। যাই হবে হোক, এটাও দিয়ে করে ফেলছে আর কি, সমস্যা নেই। আচ্ছা তাহলে এখানে এই এইচটা জানি না, বাকি সবগুলা জানি। আর তাইলে এইচটা পাচ্ছি কত শেষ পর্যন্ত? এইচটা পাচ্ছি 111 ডিগ্রি 57 মিনিট। এই যে দেখো এই ডিগ্রিটাকে তোমার এই যে টাইম ফরম্যাটে নিয়ে আসলো আর কি। নরমালি আওয়ার অ্যাঙ্গেলটাকে সব সময় টাইমের রেসপেক্টে দেখাইতে হয়। তো এটা একটু বলবেন স্যার? মানে এটা সাইন কনভেনশনটা এরকম আর কি। হ্যাঁ আলোচনা করে দেন স্যার। একটু বলেন স্যার কনভার্ট। জি স্যার একটু বলে দেন। আচ্ছা নরমাল কনভেনশন গুলো কি মনে আছে তোমাদের? 1 আওয়ার আচ্ছা এটা তোমাদের দেখাচ্ছে এমনি এতটুকু বুঝছো তো নাকি আওয়ার অ্যাঙ্গেল? জি স্যার এতদূর পর্যন্ত বুঝছি। আচ্ছা ক্যালকুলেটরে ডিরেক্ট করা যায় কোনটা? তুমি ইকুয়েশন তুলতে পারলে করতে পারবা না? স্যার এই জিনিসটা আমি ট্রাই করি নাই আসলে, তোমরা দেখতে পারো। আমি চোখ খুলতে পারতেছি না, তাই আকাশটা করে না রিকোয়েস্ট করছি। না না এটা তুমি না শোনো, আমি চোখ খুলতে পারতেছি না, এটা নিলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে ভাই। আজ ও ফাইটু আমার কথা শোনো ফাইটু, তুমি ভালো তুমি পক্ষে আমার একবারে কথা থামা শোনো। ভাই। আর মুট করে দেন। হ্যালো, শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। আচ্ছা এখানে আওয়ার অ্যাঙ্গেলটা 111 ডিগ্রি, এটা দিয়ে কি বুঝছি? কোন হেমিস্ফিয়ার আছে সানটা? স্যার ওয়েস্টার্ন। ওই সেটিং হওয়ার সময় এজিমুথ কি পাইছিলাম? ওয়েস্ট। এখন মিলছে দুইটা? জি স্যার মজা আছে স্যার, অনেক মজা আছে, হ্যাঁ করলে মজা আর কি। এখন আচ্ছা কনভার্সনটা একটু দেখাইতে হবে না, ঝামেলা আর কি, খালি ঝামেলার মধ্যে ফেলাম। আচ্ছা দাঁড়াও, এটা দেখাইতে গেলে তোমাদের একটু ওয়েট করে আমি দেখাচ্ছি। আচ্ছা কোনটা জানি ছিল, দেখি এটা লিমিটটা দেখি। আচ্ছা এখানে প্রথমে আছে 111 ডিগ্রি, তাই তো? 111 ডিগ্রি, তাহলে ডিগ্রি থেকে আওয়ারে নিতে গেলে কি করতে হবে? 15 দিয়ে ভাগ না? 15 ডিগ্রি সমান 1 আওয়ার। জি স্যার। তাইলে আমি 111 কে ভাগ দিচ্ছি কত দিয়ে? 15 দিয়ে। তাইলে আমি পাচ্ছি ইন্টিজার ভ্যালু পাচ্ছি 7, দ্যাট মিন্স 7 আওয়ার। ঠিক আছে কিনা? এখানে 7 আওয়ার পাচ্ছি। 111 কে 15 দিয়ে ভাগ দিলে 7.4 পাবা, 7.4। তাহলে ইন্টিজার কত? 7 না? তাহলে 7 আওয়ার, তাহলে বাকি থাকে আমার 0.4, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা 0.4 গেল, তারপরে 15 মিনিটে 1 মিনিট। তারপর দাঁড়াও 57 মিনিট দেওয়া স্যার, 57 মিনিট। আচ্ছা সরি, এটা দিয়ে ডিগ্রিটা দিয়ে আগে শেষ করি। তাহলে 15 দিয়ে ভাগ দিলাম, তোমার 7 আওয়ার পাচ্ছি। মিনিট পাচ্ছি কত? 15 দিয়ে ভাগ দিলে তো চলে আসছে। তাহলে তোমার একটু দাঁড়ানো বলছি, 0.4 তো আমার 7.4 ছিল।
0.4 বাকি আছে দাঁড়াও হ্যাঁ 0.4 বাকি আছে হ্যাঁ স্যার ওইটা 0.4 আওয়ার না হ্যাঁ অবভিয়াসলি 0.4 আওয়ার তাহলে 0.4 মিনিটে করে নেই স্যার 60 দ্বারা গুণ করে তার 0.4 ইনটু 60 দিলে 24 হয়, এটা একটু মনে রাখো 24 মিনিট। হ্যাঁ স্যার 24 মিনিট 24 মিনিট মনে রাখিও, এটার সাথে কিছু অ্যাড হবে। এবার আসি মানে তাহলে 111 ডিগ্রির কাহিনী শেষ, তাই না? স্যার তাহলে 111 ডিগ্রিতে আমরা কি পাচ্ছি 7 আওয়ার 24 মিনিট 0 সেকেন্ড, তাই না? স্যার এবার আসি জি স্যার 57 ডিভাইডেড বাই তাও 15, তাহলে 3.8, এখান থেকে 3 মিনিট পাচ্ছি, 3 মিনিট। তাহলে আগে ছিল 24 আর 3 এ কত 27 মিনিট, আর এখানে ফ্র্যাকশন আছে 0.8, তাহলে 0.8 ইনটু 60 এখানে পাচ্ছি 48 সেকেন্ড। আগে ছিল 0 সেকেন্ড, মিনিটকে 15 আগে ছিল 0 সেকেন্ড, এখন পাচ্ছি 48 সেকেন্ড, তাহলে দুইটা যোগ করলে টোটাল সেকেন্ড পাচ্ছি 48। ক্লিয়ার? তাহলে কিভাবে করলাম কাজটা? এই 100 ডিগ্রিকে 15 দিয়ে ভাগ, এখানে সব সময় ডিগ্রি থাকুক, মিনিট থাকুক বা সেকেন্ড থাকুক, যাই থাকুক না কেন, আমি ডিভাইড করব 15 দিয়ে। কেন? কারণ 15 ডিগ্রি সমান 1 আওয়ার, আবার 15 মিনিট সমান 1 মিনিট, আবার 15 সেকেন্ড সমান 1 সেকেন্ড। ক্লিয়ার? জি স্যার এই কারণে আমি বারবার 15 দিয়ে ভাগ দিব। স্যার 15 মিনিট ইকুয়াল 1 মিনিট মানে একটা মিনিট হচ্ছে অ্যাঙ্গেলের আর একটা মিনিট হচ্ছে টাইমের। বুঝো নাই মনে হয়? এখানে আমি এই অ্যাঙ্গেল গুলা ডিগ্রি গুলা রিড করার সময় কিভাবে রিড করি? অ্যাঙ্গেল গুলা 111 ডিগ্রি 57 মিনিট বলতেছি না? তো এখানেও মিনিট এখানকার মিনিট আর 27 মিনিট কি একই জিনিস? না স্যার ওটাই বলতেছি আর কি। ওটা অ্যাঙ্গেলের হ্যাঁ এক্স্যাক্টলি। তাইলে একটা হচ্ছে তোমার ডিগ্রি ফরম্যাট আর একটা হচ্ছে টাইম ফরম্যাটে। তাইলে সেই কারণে বলতেছি 15 ডিগ্রি সমান 1 আওয়ার, 15 মিনিট সমান 1 মিনিট। 15 মিনিট মানে হচ্ছে তোমার কি ডিগ্রি ফরম্যাটের মিনিট, আর 1 মিনিট যেটা বলছি সেটা হচ্ছে টাইমের মিনিট। আবার 15 সেকেন্ড সমান 1 সেকেন্ড, যেখানে 15 সেকেন্ড হচ্ছে তোমার ডিগ্রি ফরম্যাটে আর 1 সেকেন্ড হচ্ছে টাইম ফরম্যাটে। ক্লিয়ার? জি স্যার এখন পারবা? স্যার ব্যাপারটা তো আসলে সময়ের পার্থক্য না স্যার? এক্স্যাক্টলি, একটাকে মানে ডিগ্রি দিয়ে রিপ্রেজেন্ট করতেছে আর একটাকে টাইম দিয়ে রিপ্রেজেন্ট করতেছে, আর কিছু সময়ের পার্থক্য। হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ ক্লিয়ার? এই টাইমের আরো অ্যাপ্লিকেশন তোমরা ওই যখন আমরা এই ইকুয়েশন অফ টাইম পড়াইছিলাম না, বিভিন্ন ধরনের টাইম ফরম্যাট, ওখানে আমরা কয়েকটা প্রবলেম দেখাবো, ওখানে ক্লিয়ার হবে। ওখানে আমরা সব সময় কিন্তু অ্যাঙ্গেল গুলাকে টাইম দিয়ে রিপ্রেজেন্ট করব, নট অ্যাঙ্গেল, নট ডিগ্রি। ক্লিয়ার? জি স্যার ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। এই আমরা যে কয়েকটা প্রবলেম করালাম এগুলা দিয়ে মোটামুটি তোমরা ওই অ্যাস্ট্রোনমিতে যে প্রবলেমগুলো আছে এক্সারসাইজ এবং রিলেভেন্ট যে প্রবলেমগুলো এক্সারসাইজে আছে বা প্রবলেম এই এক্সাম্পলে আছে সবগুলো তোমরা করতে পারবে, এবং অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এটা এরকম না যে একবার পরেই যে তোমরা থিমটা ধরতে পারবা, তা না, কয়েকবার প্র্যাকটিস করতে হবে, তাইলে মোটামুটি ড্রয়িংটাও ক্লিয়ার হবে। প্রবলেমটা করার পরে যদি ড্রয়িংটা করে ফেলতে পারো তাইলে মোটামুটি প্রবলেম সলভ। তাহলে আজকে এতটুকুই থাক নাকি? ভিডিওটা দিয়ে দিন স্যার। হ্যাঁ দিয়ে দিব, সমস্যা নেই। আসসালামু আলাইকুম স্যার। আর হ্যালো, জি স্যার আমরা কি বৃহস্পতিবার আগে ক্লাস নিতে পারবো? স্যার বুঝবেন না স্যার? তাহলে বুধবার একটা ক্লাস নেই তোমার ওই টাইমের উপর। স্যার বৃহস্পতিবার যাবার থাকলো স্যার, তাহলে ক্লাসটা বৃহস্পতিবারই নেন স্যার। এক্সাম সিটিতে আগে থাক না, বৃহস্পতিবার ক্লাসটা নেই, সিটির পরে ক্লাস নেই। আচ্ছা তাইলে ওটাই হোক, সমস্যা নাই। তাইলে বৃহস্পতিবার 10:30 থেকে তোমরা রেডি থাকবা, আর 11টা থেকে আমি ওই টাইমের উপর একটা প্রবলেম দেখাবো, ঠিক আছে? জি স্যার স্যার প্রবলেমের পিডিএফ একটু দিয়ে দিন স্যার। এই দিয়ে দিছি তো তোমাদেরকে। স্যার দিয়ে দিয়েছেন স্যার। আমি কি পাইছি? ওটা জিপ ফাইল আকারে আছে। এই জিপ না, সরাসরি পিডিএফ হিসেবে দিছে এখন। পিডিএফ আকারে আছে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম স্যার। রোল নাম্বার 13 কে ফোন দিতে বলবো আমাকে। আচ্ছা স্যার ঠিক আছে স্যার। ওকে।